আপু আপনি শুরু করুন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমরা চলে আসলাম আমাদের আজকের একটা গাইডলাইন সেশনে। তোমাদের বলা হয়েছিল যে আমাদের একটা সেশন নিব, এটাই আজকে আমাদের লাস্ট সেশন। সো কারা কারা জয়েন করছো একটু আওয়াজ দাও, কমেন্ট করো, দেখি আমরা একটু হ্যাঁ একটু শেয়ার দেখি, করে দিই আমাদের share করি। লাইভটা। ওকে, অনেকে চলে আসছে। এরা আসলে সময় হয়তো দেখিয়ে রাখছিল ঠিক হ্যাঁ, যে 7টা আমি তো বলছিলাম যে আমাদের। আমাদের সন্ধ্যা হ্যাঁ 7টার সময় 7টা আমাদের থেকে লাইভটা ওরা ঠিক হবে। টাইমেই চলে আসছে গাইডলাইন সেশনে। আশা বিনতে ওসমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা বিনতে ওসমান, আমাদেরকে শুনতে পাচ্ছ কিনা একটু আওয়াজ দিও। সবাই মেনশন করে দাও, যে আশা কলদিলি কল্পনাকে মেনশন করে দিচ্ছে, লাভ হ্যাঁ ফ্রম সবাই সিলেট। সবাইকে মেনশন করো, তোমার বন্ধুদেরকে মেনশন করো। আর আমরা আজকে একটা তোমাদের অ্যানাউন্সমেন্ট দিতে আসছি আসলে। লিপি আক্তার বলছে ময়মনসিংহ আনন্দমোহন কলেজে সিট পড়ছে, তার মানে অনেকেরই আছে, বেশিরভাগ কলেজে সিট হ্যাঁ পড়তেছে আপু, আর এই কি। সিটটা নিয়েও কথা বলতে হবে, ওটা আমরা একটু বলে দিব। কিন্তু তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে পিছনে কিন্তু গাইডলাইন নেওয়ার জন্য আজকে তোমাদের মাহিম ভাইয়া আর হচ্ছে নূর ভাইয়া এবং তোমাদের আখি আপু তাদের হারাই নেওয়ার গেছে কথা ছিল, তাই না? কিন্তু তাদের ছবি তাদের পোস্টার পিছনে রাইখা দেখো আমরা কিন্তু কতজন অন্য আসছি আমরা। মানুষজন চলে আসছি। তো এটার কাহিনীটা কি, এটার রহস্যটা কি থাকতে পারে, যে কি কারণে এরকম একটা ঘটনা ঘটলো যে তাদেরকে রেখে আমরা চলে আসলাম অথচ তাদের এখন শিডিউল ছিল? তোমাদের কি মনে হচ্ছে এটা করার কারণ কি? ওকে, অনেকে আসতেছে। আমরা খুব বেশি সময় নিব না, আমরা আসলে যেই কারণে আসছি এটা নিয়ে ডিরেক্ট আমরা তোমাদের কিছুক্ষণের মধ্যেই আমরা এটা জানাই দিতে চাচ্ছি। কিন্তু আমরা চাচ্ছি কিছু আর একটু কিছু সবাই আসুক, সবাই আসতেছে, সবার 60 জনের সামনে মতন হয়ে বলতে গেছে। চাচ্ছি। তোমরা একটু ওকে, দ্রুত লাইভটা শেয়ার করে দাও। হ্যাঁ হ্যাঁ, শেয়ার করো। আর পরিচিত বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু কাইন্ডলি মেনশন করে দাও, যেন Right. আমরা তোমাদের সময় নষ্ট হোক, আমরা এটা চাই না। আর কিছু অডিয়েন্স চলে আসলে আমরা কিন্তু আর এক হ্যাঁ মিনিটের মধ্যে হ্যাঁ, আমরা জাস্ট আমাদের আসল কথাবার্তা শুরু করে হ্যাঁ দেব। হ্যাঁ তো দ্রুত একটু মেনশন করে দাও, লাইভটা শেয়ার করে দাও, যেন দ্রুত তোমরা কাজের কথা শুনে আরো সবচেয়ে বড় কাজের কথা, যেটা তোমাদের নূর ভাই, আকি আপু আর হচ্ছে মাহিন হ্যাঁ ভাই সেটাতে যাইতে পারো, সেটাতে তোমরা চলে যাইতে যেতে পারো। পারো। ওকে ঠিক আছে? ওকে। এই ফাঁকে হচ্ছে আমরা এই যে তোমাদের ভেন্যু এবং সেন্টার নিয়ে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, অনেকে কমেন্ট টমেন্ট করতেছো বা ভাইয়া আমি সেন্টার দিছিলাম একখানে এখন দেখায় আমাদের দুইটা জায়গায়। তো এই ধরনের সমস্যাগুলো কেন হচ্ছে বা এইগুলো ব্যাপারে ক্লিয়ার হওয়ার জন্য তোমাদের এই যে জিদনি আপু যে আছে, জিদনি আপু তোমাদের এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেবো এই ফাঁকে। জিদনি তুমি তাদেরকে বলো যে ভেন্যু এবং সেন্টারের পার্থক্যটা কোথায় এবং কোন ভুলটা সবাই করতেছে এবং করা উচিত না, এটা একটু বলে দাও। আচ্ছা, আমরা হচ্ছে এক্সাম সেন্টারটাকে ভাবতেছি যে এক্সাম সেন্টারে আমাদের পরীক্ষা হবে, কিন্তু আসলে না। আমরা হচ্ছে এক্সাম সেন্টার যখন হচ্ছে আমরা ফর্ম পূরণ করি, তখন হচ্ছে আমরা এক্সাম সেন্টার হিসেবে ধরি যে ঢাকা নার্সিং কলেজ দেওয়া হয়েছে, কিন্তু আমাদের ভেন্যু হবে ঢাকা নার্সিং কলেজের আশেপাশে যে কলেজগুলো আছে সেগুলো। যেমন হচ্ছে অনেকের বেগম বদরুন্নিসা কলেজ আসছে, অনেকের হচ্ছে ঢাকা কলেজ আসছে, উদয়ন আসছে, এরকম। তো আমাদের ভেন্যু হচ্ছে আমাদের পরীক্ষার হল, আর সেন্টারটা হচ্ছে এই ভেন্যুগুলো যেই সেন্টারের আন্ডারে বা যেই নার্সিং কলেজের আন্ডারে সেটা। তাই আমাদের মানে ঢাকা নার্সিং কলেজ যদি সেন্টার হয়ে থাকে, তাহলে আমাদের ঢাকা নার্সিং কলেজে কিন্তু পরীক্ষা হবে না। হ্যাঁ গেলে হ্যাঁ, ওটা ভুল হয়ে তাই যাবে। আমরা সেন্টারে যাব না, আমরা যাব ভেন্যুতে। আমাদের প্রত্যেকের অ্যাডমিট কার্ডে হচ্ছে ভেন্যু একদম সুনির্দিষ্টভাবে লেখা আছে, যেই কলেজে লেখা আছে সেই কলেজে আমাদের হচ্ছে যেতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে, হলে আমাদের অবশ্যই আধা ঘন্টা আগে পৌঁছাতে হবে, হলে ঢুকতে হবে আধা ঘন্টা আগে। আর হচ্ছে অনেকের বাসা দূরে আছে, অনেকের বাসা কাছে আছে, কিন্তু আমাদের এমনভাবেই হচ্ছে বের হতে হবে যাতে আমরা হলে আগে ঢুকতে পারি। হ্যাঁ, 9:30-এর মধ্যে আমাদের ঢুকতে হবে, এবং ভুল করে সেন্টারে যাওয়া যাবে না, সেন্টারে যাওয়া যাবে না, ভেন্যুতে যেতে ঠিক হবে। আছে? এই ব্যাপারটা একটা অনেকের কনফিউশনে ছিল, এই ব্যাপারটা আশা করি তোমরা যারা কনফিউশনে ছিল এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। সাউন্ড কম দেখে দেখো তো একটু ওখানে, ওদিকে সাউন্ড কম কিনা ওটা। ওকে, সো এই ভুলটা তোমরা কেউ করবা না। আর এখন তোমাদের দেবাশিস দাও দেখতে পাচ্ছ তো, দেবাশিস দাদাও আছে তোমাদের। দেবাশিস তোর তোর কাছে ব্যাপারটা হচ্ছে যে আমাদের হচ্ছে এর আগে একটা তাদের একটা মেগা এক্সাম নেওয়া হয়েছিল।
তো তোর কি মনে হয় যে এই মেগা এক্সামের ফলে স্টুডেন্টদের কি ধরনের উপকার হয়েছিল, মানে নার্সিং ড্রিমার যেটা পুরো বাংলাদেশব্যাপী মেগা এক্সামটা নিছিল, তো এটার কি ধরনের ওদের লাভ হয়েছে কি রকম আসলে? গতবার মেগা এক্সামে আসলে পার্সোনালি কোনো স্টুডেন্ট তোকে জানাইছিল কিনা এই ব্যাপারে যে আসলে পার্সোনালি জানাইছিল কিনা এটা বলতে গেলে ধরো নাম ধরে ধরেও যদি বলতে যাই তাও একদিন সময় লাগবে আর কি। তো এখন গতবার যেটা হয়েছিল ভাই, ওই যে হেনা কোথায়, হ্যাঁ হেনা হ্যাঁ? কিন্তু হাইপে ছিল। হেনা কিন্তু হাইপে ছিল। তো আমরা গতবার যেটা চেষ্টা করেছিলাম, আমরা বড় একটা খুব ইম্পর্ট্যান্ট এক্সাম নিছি, কিন্তু তোমাদের মাইন্ডটাকে রিল্যাক্স রাখার মাধ্যমে এক্সামটা নেওয়ার চেষ্টা করেছিলাম। তারপরে তোমরা আসলে এত কমেন্ট করেছো, তোমরা কোথায় সেনা কমেন্ট করবা যে এইটা অনেক উপকারী ছিল, ওদের ক্ষেত্রে কমেন্ট আসতেছিল যে আরো একটা নেন ভাই, আরো একটা নেন, আরো একটা নেন ভাই, আরো একটা নেন। পুরস্কার লাগবে না দরকার হলে। হ্যাঁ, আমরা তো পুরস্কার দিছিলাম এর ক্ষেত্রে। আপনি দরকার হয় আপনি আরো একটা নেন। হ্যাঁ। তো আমাদের কিন্তু 1-to-1 ব্যাটেলফিল্ড বা বিভিন্ন জায়গায় বিভিন্ন এক্সাম চলতেছে, এর মাঝখানেও আসলে সেই জায়গা থেকে যে আরো একটা এক্সাম নেওয়া যায় কিনা, এইটা আসলে আপনারা চাচ্ছেন কিনা এখনো, সেইটা একটু আপনারা বলেন যে তোমরা একটু কমেন্টে জানাও। হ্যাঁ, হ্যাঁ। তোমরা কমেন্টে জানাও যে আসলে পুরো বাংলাদেশ ব্যাপী একটা প্রি মেগা এক্সাম তোমরা চাও কিনা। একদম কমেন্টের উপরে আমরা একটু দেখব তোমাদের কমেন্ট। আচ্ছা, তুষ্টি দেব বলছে অনেকে নূর ভাইয়াকে খুঁজতেছে, নূর ভাইয়াকে আমরা আসবে guide করে তোমাদের, দিছি। তোমাকে নূর ভাই আসবে, নূর দেখছো ভাই এখন ছবি মেয়েরা হয়ে অস্থির হয়ে গেছে নূর ভাইয়ের জন্য। ঠিক আছে, মাহিম ভাইয়া তো ছবিতে, আমাদেরকে তো কেউ চায় না, নূর ভাইকে চায়, বুঝছো না? মাহিম আচ্ছা, ভাইয়া নওগাঁয়। তুষ্টি দেব বলছে যে আমার সেন্টার সিলেট নার্সিং কলেজ, ভেনু এমএজি ওসমানী, তার মানে তোমাকে যেতে হবে এমএজি ওসমানী মেডিকেল কলেজে। ভেনুতে পরীক্ষা দিতে যাবা, সেন্টার না, ভেনু। দেখো রুম নাম্বার সহ দিয়ে দিছে, আরেকজন দেখলাম ঢাকা কলেজে সিট পড়ছে, রুম নাম্বার দিয়ে দিছে। তা তোমার রুম নাম্বারটা কোথায় পড়ছে? ঢাকা কলেজে। তো ওখানে তুমি পরীক্ষা দিতে যাবা, বুঝছো? হুম। আর অনেকে কেউ বলছে চাই ভাইয়া, আবার মেগা এক্সাম চাই, অনেকে চায় জি ভাইয়া চাই। মেগা এক্সাম শুধু চাইলে হবে না, মেগা এক্সামের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। তোমরা অনেকে খালি এক্সামের হাইপে চলো যে এক্সাম দেন এক্সাম দেন, কিন্তু এক্সাম দিয়ে অনেকে দেখো যে পড়াশোনা না করে এক্সাম দিচ্ছ। এই ধরনের এক্সাম আসলে এই মুহূর্তে আসে এরকম করা উচিত না একদমই। এই মুহূর্তে তোমার তোমার যতটুকু সামর্থ্য আছে তুমি ততটুকু পড়াশোনা করেই এক্সাম দাও, কিন্তু এক্সাম পড়াশোনা করেই দেওয়া উচিত। অনেকে পড়াশোনা না করে এক্সাম দিচ্ছে। আচ্ছা, সবাই চাচ্ছে, দেখছো? হ্যাঁ, চাই অনেকেই ভাইয়া, চাই চাচ্ছে। ভাইয়া। সো আপু তাহলে কি ওদের বলে দাও। আচ্ছা ভোট নি দেবা, কি মনে হয় দেওয়া যায়? প্রি মেগা এক্সাম কি দেওয়া যায় কিনা ভাই মানে ওদের নাকি কোনো শর্ত টর্ত আছে আবার তোর ওদের প্রতি? আমার আসলে আপু এটা একটু kindly, ওদের গত রেসপন্স এবং আজকের রেসপন্স দেখে আর আসলেও এটার প্রয়োজনীয়তা অনুসারে আমার মনে হয় দেওয়া উচিত। কিন্তু হ্যাঁ যদি আমরা দিই হ্যাঁ। তাহলে ওদেরকে আজকে প্রমিস করতে হবে যে ওরা বেস্ট প্রিপারেশন নিয়ে যদি পরীক্ষাটা দিতে পারে এই শর্তে, আদারওয়াইজ এই পরীক্ষা ওরাও দিবে না, আমরাও নিব না। ওকে, তাহলে প্রস্তুতি ওরা নিচ্ছে কিনা? আমরা হ্যাঁ। হয়তো আজকে মেগা এক্সামের একটা ডেটও দিয়ে দিতে পারি, হ্যাঁ। সমস্যা নাই, কিন্তু প্রস্তুতি নিচ্ছে কিনা এটার জন্য আমরা কিভাবে বুঝবো? ওরা আমাদেরকে আম- জানাবে নাকি? আমরা কমপক্ষে ওদের 5-7 দিন সময় দিব। সময় দিই। হ্যাঁ, সময় right, দিব। right. তোমার প্রস্তুতি নিচ্ছে কিনা? এখন তোমরাই 5-7 দিনে প্রস্তুতি নিতে পারবা কিনা, তোমরা যদি এটা প্রমিস করো তাহলে আমরা কোশ্চেন বানাতে বসবো। এখন তো অলরেডি ওরা প্রস্তুত হয়ে যাওয়ার কথা, হ্যাঁ। কারণ আমাদের সাবজেক্টিভ ফাইনাল গুলো শেষ হয়ে হ্যাঁ, গেছে, হ্যাঁ, right. অলরেডি মডেল টেস্ট দিতেছে। Right. তো মেগা এক্সাম কি মডেল টেস্ট, হুম। একটা মডেল টেস্ট, তো সেক্ষেত্রে আমার মনে হয় সমস্যা হবে না। সো ইয়াটা আমি সাকলাইনের কাছে একটু জানতে চাই যে সাকলাইন তোর ক্ষেত্রে কি মনে হয় যে তাদের এই মেগা এক্সামের ব্যাপারে তোর কি মনে হয় যে দেওয়া উচিত কিনা, বা দিলে আচ্ছা দেখো, দেওয়া উচিত? তোমাদের Date আসলে কবে দেওয়া উচিত? ডেট তোমরা আসলে যেই অবস্থাতেই থাকো না কেন, তোমাদের প্রিপারেশনের জন্য আমরা যদি মেগা এক্সাম নেই তাহলে তোমাদের প্রিপারেশনের জন্য আমরা অবশ্যই একটা টাইম দিব। কারণ তোমরা হচ্ছে অনেকে, আমরা এই মেগা এক্সামটা কিন্তু হচ্ছে আমাদের মানে পাবলিকলি নিব, একদম সকল যারা নার্সিংয়ের প্রিপারেশন নিচ্ছে সবাই কিন্তু পরীক্ষাটা দিতে পারবে যদি আমরা নেই। ঠিক আছে, একটা লাস্টে আমরা একটা এক্সাম দেবো মেগা এক্সাম, সেটা সবাই পরীক্ষা দিতে পারবে। তো কার প্রিপারেশন কেমন, কে কতটুকু প্রিপারেশন নিচ্ছে সেটা তো আমরা আসলে জানি না। তো আমরা যদি প্রিপারেশন মানে পরীক্ষা নেই তাহলে অবশ্যই তোমাদেরকে প্রিপারেশনের জন্য একটা সময় দিব। আর আমরা যখন প্রথম মেগা এক্সামটা নিছিলাম তখন কিন্তু তোমরা হচ্ছে অনেকে বলছিল যে ভাই আমাদের প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে একটা করে, আমাদের অন্তত একটা করে মেগা এক্সাম যেন নেওয়া হয়। Right. ঠিক আছে, তো মেগা এক্সামের যে উপকারিতা সেটা কিন্তু তোমরা আসলে একটা এক্সাম দিয়েই সেই উপকারিতাটা কিন্তু ফিল করতে পারছো। এবং আমাদের আরেকটু আমি এই ফাঁকে বলি যে আমাদের এর আগে যে ফ্রি মেগা এক্সামটা ছিল,
এইটাতে পোলাপাইন অনেকে ভয়ও পাই গেছিল, এক্সামের একটা ভাইব যে আছে Exactly. অনেকে কিন্তু আমরা ওটা এত বেশি তাদের সামনে ওটাকে আনছিলাম যে ওরা কিন্তু একটা ভয় পাই গেছিল যে মেগা এক্সাম আসলে মানে সিরিয়াস হয়ে গেছিল। তো এই সময়টাতে কিন্তু এই সিরিয়াসনেসটা আরো বেশি কাজ করবে তোমাদের, কারণ এখন আসলেই সময় শেষ, এখন আসলেই আর ফিরে দেখার সময় নাই, এখন তোমার সর্বোচ্চটাই দিতে হবে। সো তোমরা এরকম যদি আমাদের সাথে প্রমিস করতে পারো, অবশ্যই আমরা তোমাদের জন্য এই পরিশ্রমটা করব। এবং এই ফাঁকে আমি জাস্ট একটু জানতে চাই যে যারা কারদের কোথায় ভেন্যু পড়ছে, ভেন্যুগুলো তোমরা আমাদেরকে একটু কমেন্টে জানাও, আমরা দেখতে চাই যে কোন সেন্টারগুলোতে কাদের ভেন্যু পড়লো, এবং দেখা যাক যে আমরা কাদের সাথে দেখা করতে পারি, কাদের সাথে দেখা করতে যাব সেটাও আমরা এই ফাঁকে কমেন্ট থেকে আমরা একটু কাউন্ট করে ফেলবো, এবং আমরা সেরকম ভেন্যুতে দেখবা সারপ্রাইজ তোমাদেরকে করে দিয়ে আমরা চলে আসছি, বিভিন্ন ভাইয়া আপুরা চলে আসবে। সো Okay. সাকলাইন বল। আচ্ছা, তো তোমাদের কিন্তু নার্সিং অ্যাডমিশন টেস্টের আর খুব বেশি টাইম নাই। এই মুহূর্তে তোমাদের সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে অনেক কম্পিটিশনের মাঝে একটা নার্সিং স্ট্যান্ডার্ড কোশ্চেনে পরীক্ষা দেয়া। তো আমাদের প্রচেষ্টাটা থাকবে সেটাই, যেন আমরা একটা একদম মানে অনেক কম্পিটিটিভ একটা ওয়েদারে তোমাদেরকে নার্সিং স্ট্যান্ডার্ড কোশ্চেনে পরীক্ষা নিতে পারি, এতটুকুই আমাদের ইচ্ছা। ঠিক আছে, যেন আমাদের স্টুডেন্টরা বাদেও, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, 1-to-1 ব্যাটেলফিল্ডের স্টুডেন্টরা বাদেও নার্সিং ভর্তিচ্ছু যারা আছে, এক্স্যাক্টলি পুরো বাংলাদেশের যারা গ্রাম শহর যে কোনোখানের স্টুডেন্ট আমাদের এখানে অংশগ্রহণ করবে, তোমাদের সাথে প্রতিযোগিতা করবে। সো আমার মনে হয় এই ভাইয়েরটাতে আমার কথা শোনা যাচ্ছে না, তাই এটা নাও, সুহাস ভাইয়ের সাউন্ড বাড়ান। ওকে, আচ্ছা, সাউন্ড সুভাষ ভাইয়ের বাড়াইলাম। সাউন্ড বাড়াতে হবে নাকি সুভাষ ভাইয়ের মাইকের সাউন্ড? এই তোমরা আচ্ছা, এই বাংলার মাহিম ভাইয়া কোথায়? এই বাক্যে আসলে কি নাই? আকাঙ্ক্ষা, যোগ্যতা না আসক্তি? ভুলটা হ্যাঁ, ওকে। তাহলে সাকলেন ভাইয়া তো তোমাদের কথা বললোই। হ্যাঁ, নূর ভাইয়া কোথায়? নূর ভাইয়া, নূর ভাইয়া, ওকে। হ্যাঁ, নূর ভাইয়াকে আমরা গাইড করে দিছি, তোমাদের অত্যাচারে নূর ভাইয়াকে আর আনা যাচ্ছে না, এটা ভাই, আসলে আমার মনে হয় এখন হ্যাঁ। আমরা ওরা যেহেতু এত করে চাচ্ছে, আমরা মনে হয় একটা পরীক্ষা নিয়েই ফেলি নাকি? পরীক্ষা নিয়ে ফেলবো। আমাদের ফারিয়া আপু কেন আছে? হ্যাঁ, সেটাই ফারিয়া তো। আপু কি জন্য আছে? ফারিয়া আপুর সিদ্ধান্ত ছাড়া আমরা হ্যাঁ, ফারিয়া আপুর আমরা তো সিদ্ধান্ত আমরা তো ভোটাভুটিতে আছি আপু। একটা আমিও সিদ্ধান্ত দিয়ে দেন। যেহেতু দেবাও বললো, সাকলাইনে বললো, আমি আমার এই ভাই ব্রাদারদের বাইরে যাইতে পারবো না, আমিও হচ্ছে, এবং তোমাদের বাইরেও যাইতে পারবো না, তোমরা যেহেতু চাচ্ছ। সো আমরা এই ফ্রি মেগা এক্সামটা আমি আপু ভোট দিলাম, এখন বাকিটা আপনার কাছে, আপনি কি করবেন দেখেন, দেখা যাক। আপনি এখন তাদের সাথে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। তো এটাই তো বলে মনে হয়, তাই না? হ্যাঁ, সংসদে বলেন এটা। হ্যাঁ, সো এটাই, তাহলে আমরা ইনশাল্লাহ পরীক্ষাটা নিব। মেগা এক্সামটা 2 নাকি এটা আমাদের জন্য আসবে? হ্যাঁ, মেগা এক্সাম। এক্সাম 2 এটা আমরা কি আমাদের এক ধরনের। ডেটটা কি বলে দিব? না, এটা আচ্ছা এমডি আমাদের নার্সিং আপু যদি চায় তাহলে আমি ভাবতেছি ডেট বলেই দিই, ডেটটা বলেই দিই। হ্যাঁ, তাহলে ওরা প্রিপারেশন নিবে ওরকম। আচ্ছা, ডেট হচ্ছে ডেটও কি আমরা গণতান্ত্রিক উপায়ে যাব আপু? না না, বলো বলো, তুমি বলো। আপু, আপনি 5-7 দিন একটা আপু আপনি হচ্ছে এখানে এক না একতন্ত্র খাটান, আপনি একটা ডেট বলেন তো, ওইটাই ওদের এক্সাম। হ্যাঁ, আপনি এখানে, আপনাকে এখানে দিয়ে দেওয়া হলো, আপনি হচ্ছে না না, বলো বলো, তুমি বলো। রাজতন্ত্র। না না না, এখানে আমি রাজতন্ত্রে বিশ্বাসী না, গণতান্ত্রিক উপায়? গণতান্ত্রিক উপায় বিশ্বাসী। আমার মনে হয় যে 12 তারিখ নিলে কেমন হয়? আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 6 তারিখ, 6 মানে 5-6 দিন টাইম। পারফেক্ট টাইম হবে 12 তারিখ। 12 তুমি তারিখে। আমার পক্ষে? একদম। এই জিতনি তুমি আমার পক্ষে? একদম। আমার মনে হয় ভাই যে একদম 16 তারিখে যদি ওদের মেইন পরীক্ষা হয়, 12 তারিখে ওরা যদি পরীক্ষার ফ্লেক্সটা নিতে পারে Right, right. ভালো হবে। তাহলে ভালো। খুব বেশি দেরিতে নিল একটু প্যারা, হ্যাঁ। আবার খুব আগে আগে নিল নিলো। একটা পারফেক্ট টাইম হচ্ছে তোমাদের 12 মডেল টেস্ট তো চলতেছেই, সেটা তো চলতেছেই, এটা আমাদের আলাদা, এটা সবাই যে কেউ দিতে পারবা এই পরীক্ষাটা। তুমি বুঝতে পারবা এই পরীক্ষাটা দিলে তোমার প্রিপারেশনটা কি, কারণ যেহেতু 16 তারিখে পরীক্ষা, দেন। 4 দিন আগে তুমি একটা পরীক্ষা দিয়ে তুমি বুঝতে পারবা আর কি। বলে দেন বলতেছে। ওকে, তাহলে 12ই মে। এটাই ফিক্স হ্যাঁ, আপু? 12ই মে। দেখছো, মানে যাই হোক, আমাদের ভাই ব্রাদারের বন্ডিং আসলে অনেক ভালো। আমরা হ্যাঁ 12 তারিখই ফাইনাল। 12 তারিখ টাইমটা কি আমরা বলে দিব নাকি? টাইমটা হচ্ছে আমার মনে হয় কি টাইমটা আপু ওদেরকে বেলাটা বলে দেন যে আমরা কোন বেলায় পরীক্ষাটা নিতে পারি, টাইমটা আমরা পরে জানিয়ে দিচ্ছি। ওকে, মানে তবে এটা ঠিক যে আমাদের মডেল টেস্ট যেই টাইমটাতে হচ্ছে আমরা চেষ্টা এই করবো টাইমেই চেষ্টা করব যে 7:30 থেকে 9টা। হ্যাঁ, অথবা তোমরা কি চাও যে ওদের কাছে তো ওদের কাছে আমরা অপশন দিতে পারি যে সকাল 10টা থেকে 11টার মধ্যে দিতে পারবা কিনা, কারা কারা আগ্রহী আছো? আমরা আসলে চাচ্ছিলাম যে নার্সিং এর এক্সাম যেহেতু সকাল 10টায়, তো 10টায় তোমাদেরকে অভ্যস্ত করতে, কিন্তু তোমরা অনেকে আছো যে অলস, ঘুম থেকে ওঠো না, ঘুম ভাঙে না। তো এই যে সমস্যা, কিন্তু আমরা চাই আবার সকলে এখানে অংশগ্রহণ করুক।
তো সেক্ষেত্রে এটা তোমাদের উপরে আমরা ছেড়ে দিলাম যে সকালের 10টা থেকে 11টা বা 12টার মধ্যে একটা টাইম দিব, নাকি হচ্ছে সবার জন্য আমরা যেই টাইমে মডেল টেস্ট হচ্ছে 7:30 থেকে 9টা এই সময়টাতে আমরা এক্সামটা রাখবো। এটা তোমরা একটু কমেন্টে আমাদেরকে জানাও, আমরা তোমাদের কমেন্টের উপরেই আমরা এই সিদ্ধান্তটা নিব আসলে। সো এটা তোমরা আমাদেরকে একটু জানাও। আর আপু তাহলে তো সব কিছু হয়েই গেল, মানে আমাদের তো আর আমরা তো ভাবছিলাম অনেক কিছু এবং যে আমাদের যে বলতেছে সাম্প্রতিক ক্লাসটা নিয়ে, হ্যাঁ আমরা নিব, আমরা সাম্প্রতিক আমরা ক্লাস এটা নিয়ে আসবে। আজকে আমি সুভাষ আলাপ করতেছিলাম, এটা নিয়ে চিন্তা করো না, তোমাদেরকে দেওয়া হবে সব সাম্প্রতিক ক্লাস আসবে, সাম্প্রতিক ক্লাস আসবে। আর আরেকটা অ্যানাউন্সমেন্টও আমি বলে দিই, আমাদের অনেকে আমাকে নক করতেছো বা অনেকে ফ্রি হিটের ব্যাপারে জানতে চাচ্ছিল, এটা আমি একটু অ্যানাউন্সটা করে দিই যে ফ্রি হিটের ব্যাপারটা হচ্ছে যে ফ্রি হিট তোমাদের যে কয়টা নেওয়া হয়েছে এর পরের ফ্রি হিটগুলো আসলে ফ্রি হিট, আমি এর আগে বলছি ফ্রি হিট কিউবিএসির উপরে ভর করছে, বুঝতে পারছো? মানে তোমাদের কিউবিএসসি ক্লাসগুলো এমনভাবেই সাজানো হয়েছে একটা ক্লাস যেখানে ফ্রি হিটের অ্যানালিসিস করে যেসব টপিক বের হইতো বা যেগুলো তোমাদের জানা উচিত, যেগুলো আমি পড়াইতাম বা অ্যানালাইসিস করে যেভাবে ইয়া ছিল, তো এই শেষ সময়ে তোমাদের কিউবিএসসি ক্লাস হচ্ছে ফ্রি হিটের একদম পুরোপুরি কি বলবো পরিপূরক আসলে। হ্যাঁ হ্যাঁ রাইট, না এই জন্য আমি বলতেছি তোমরা কিউবিএসসি ক্লাসগুলো করো। কিউবিএসসি ক্লাসটা এমনভাবে সাজানো হয়েছে আমি মনে করি না যে এর বাইরে আর কিছু তোমাদের লাগবে। এগুলা যদি তোমরা এই শেষ সময়ে কিউবিএসসি ক্লাস করলে তোমাদের রিভিশন হয়ে যাবে প্রতিটা টপিক, বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকগুলো 100টা এমসিকিউ সলভ করলে তুমি কত ধরনের টপিক সলভ করতে পারতেছো। অ্যাটলিস্ট এক্সামে আসার মতো যেই টপিকগুলো এরকম 20-30টা টপিক 100টা এমসিকিউর মধ্যে কিন্তু থাকে যায়। তো এগুলা শেষ করলেই এনাফ। তারপরেও আমি আপুর সাথে সাম্প্রতিকে আমাদের একটা ফ্রি হিটে আমরা হয়তো আসবো, লাস্ট ফ্রি হিট হবে এবার। আর আমার বাকি ফ্রি হিটগুলো কিউবিএসসিতে আমরা যে ট্রান্সফার হয়ে গেছে। আমাদের যে আগের যে ক্লাসটা নিলাম আমরা, হ্যাঁ আমাদের যে পরীক্ষাটা নেওয়ার পর আমরা যে সাবজেক্টিভ ওয়াইজ আমরা ক্লাসগুলো নিছি, ক্লাস আমাদের কিউবিএসসি ক্লাসগুলো এনাফ, অনেক আর তোমার দরকার নাই। মানে আমরা কালকে যে ক্লাস নিছি তার আগে যে আমি যে ক্লাসটা নিছি, দুইটা ক্লাস আমি তো ফ্রিতে নামা হইলো আমার। জি আপু, তো আমার মনে হয় যদি যে ক্লাসটা করছে সাধারণ জ্ঞান তার এই দুইটা যদি করে আপু, আপনার এই কিউবিএসসি এবং সলভ ক্লাস যেটা এই দুইটা আপুর যদি সাধারণ জ্ঞানে কেউ ক্লাস করে যাদের বিএসসি তে 10 এবং ডিপ্লোমাতে 20 মার্কস, আমার মনে হয় সে এখান থেকে 80% মার্ক এখান থেকে পাবে। আর বাকি থাকে সাম্প্রতিক, এই সাম্প্রতিকের জন্য তো আপু আবার আসতেছেই, ঠিক আছে? আপু এবং আমি মিলে সাম্প্রতিক নিয়ে আসতেছি, কোনো টেনশন নাই। সো তোমাদের টেনশন করার কিছু নেই ক্লাস নিয়ে। এখন বাকি আজকে যে সিদ্ধান্ত তোমাদের সাথে আলোচনা করে হলো, এবং তোমরা ভোটটা জানাও যে সকাল আর রাতের মধ্যে, অনেকে রাতের ভোট দেখতেছি বেশি। সো তোমরা আসলে আরও আমি দেখি সবাই মতামত হোক, এরপরে আমরা সিদ্ধান্ত জানাবো সেটা কখন এক্সাম। কিন্তু এ পর্যন্ত আমাদের এতটুকু সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলছি যে তোমাদের জন্য একটা ফ্রি মেগা এক্সাম আসতেছে, এবং এটা পুরো বাংলাদেশব্যাপী প্রত্যন্ত গ্রামের একটা শিক্ষার্থী থেকে শহরে বসবাসকারী শিক্ষার্থী সবাই এখানে অংশগ্রহণ করবে। এবং নার্সিং ড্রিমার্স এটা পুরোপুরি নার্সিং স্ট্যান্ডার্ড মেনটেন করে কোশ্চেনটা করবে, এবং তোমার প্রস্তুতিকে তুমি এই পরীক্ষার মাধ্যমে পুরো বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করে যাচাই করে ফেলতে পারবা। সো এই সুযোগ কেউ মিস করিও না। পরীক্ষার আগে এটা তোমার একটা বুস্টিং দিবে, তোমাকে একটা বুস্ট করবে এটা, ঠিক আছে? যে তুমি তোমার প্রস্তুতি বা একটা মার্ক যখন পাবা তোমার মনে হবে যে না আমি সবার সাথে লড়াই করে আসলে এই অবস্থানে আছি, তোমার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে। সো সেই এক্সামটার জন্য এখন থেকে সবাই প্রস্তুত নাও। এক্সামের ডেট কিন্তু 12ই মে, টাইমটা জানাই দেওয়া হবে। বলো 12ই মে কি দিবস? 12ই মে কি দিবস এটা জানাই দিও আপু। আমরা কি ওই যে নূরকে যে গায়েব করে দিছিলাম ওকে নিয়ে আসবো না? হ্যাঁ, নাহলে অস্থির হয়ে যাচ্ছে মেয়েরা। মানে নূর মাহিম ভাইয়া তো নওগাঁয় আছে, আর হ্যাঁ একদম প্লেনে করে চলে আসবে। হ্যাঁ 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 নওগাঁ কেন আছে? ওই যে প্লেন উল্টে যেতেছে অলরেডি। নওগাঁ আপু নওগাঁ কি জন্য বিখ্যাত জানি? কালকে আমরা পড়ছি একটা নওগাঁ নাকফুজলি আম আমাদের এখন জিআই পণ্য হয়েছে। তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর নওগাঁয় আবার কি জানি পাওয়া যায়, নওগাঁ তো বিয়ে করার কাঁচা গোল্লা। না না, কথা নাটোরে। ও নাটোর, সরি তুমি নাটোর। উত্তরবঙ্গে হয়ে গেলে আপু আমি নওগাঁ নাটোরে আমার একটু গ্যাঞ্জাম লাগে মাঝে মাঝে, নওগাঁ নাটোর একই। সো আমরা তাহলে শুরুতেই এখানে তোমাদের আখি আপু নার্স দিবস তোমাদের আখি আপুকে আমরা আনতেছি, বাকিটা দেখা যাক যে বাকিরা নূর ভাইয়া বা তাদেরকে আনা যাচ্ছে কিনা। সো তোমরা এখন গাইডলাইন সেশনটা মনোযোগ দিয়ে করো, আর তোমাদের অ্যানাউন্সমেন্ট যেটা দেওয়া হলো এটা মাথায় রাখো, 12ই মে ডেটটা মনে রাখো, ফ্রি মেগা এক্সাম। ওকে, আমরা তাহলে আজকে বিদায় নিই। ওকে, আল্লাহ হাফেজ। আখি নাও। কুসুম্বা মসজিদ নার্স দিবস 12ই মে কি নার্স দিবস? কালকে প্রতিপাদন লিখে দিছি। এরকম
হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, এতক্ষণ হয়তো বা তোমরা বিগ একটা অ্যানাউন্সমেন্ট পেয়ে গেছো। যেহেতু এই সুন্দর একটা অ্যানাউন্সমেন্ট পেয়ে গেছো, তো সবাইকে অবশ্যই এই অ্যানাউন্সমেন্টটা শেয়ার করে দিবা। আমাদের 12ই মে হচ্ছে আমাদের মেগা এক্সাম অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। তো তুমি তোমার যত বন্ধু বান্ধব আছো সবাইকে জানাই দিবা এটা, ঠিক আছে? যাতে আলটিমেটলি সবাই এই মেগা এক্সামে পার্টিসিপেট করে। ওকে, আচ্ছা। আর আরেকটা হচ্ছে যে যেটা আজকের আমাদের এই গ্রেট একটা লাইভ সেশনটা সবাই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও, যাতে আজকের এই লাইভ সেশন থেকে তুমি অনেক কিছু শিখতে পারো। কারণ আমরা ভাইয়া আপুরা যে গাইডলাইনগুলো তোমাকে আলটিমেটলি দিব, ওই গাইডলাইনগুলো হচ্ছে তুমি পরবর্তীতে পরীক্ষাতে কাজে লাগাতে পারবা। এতে করে তোমার পরীক্ষাটা অনেক স্মুথ হবে, অনেক ভালো হবে। আর অবশ্যই যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের 12ই মে এই মেগা এক্সামটা কেউ মিস দিও না, কেউ না। ওকে, এই 12 মে এক্সাম আমাদের যে হবে বড় একটা এক্সাম, বাংলাদেশের প্রতিটা জেলা থেকে স্টুডেন্ট পার্টিসিপেট করবে। তো এটাই তোমার ওয়ান অফ দ্য লাস্ট হোপ, যেখানে তুমি এক্সাম দিয়ে নিজের প্রস্তুতিটা তুমি যাচাই করতে পারবা। ওকে, আচ্ছা। তোমরা কে কোথা থেকে আমাদের এই লাইভ সেশনে জয়েন করেছো দ্রুত একটু কমেন্টে জানিয়ে দাও। কারা কারা আছো এখানে? হচ্ছে আমি তোমাদের নূর ভাই আছে, আমার সাথে আছে তোমাদের সবার প্রিয় আখি আপু, এবং তোমাদের বাংলার মাহিম ভাইয়া রয়েছে সুদূর নওগাঁ, রাইট? নওগাঁ থেকে হচ্ছে চলে আসছে তোমাদের কাছে যে শুধুমাত্র লাইভ সেশনের জন্য। আর আখি আপু একদম ওনার হচ্ছে ইয়া থেকে ভার্সিটি থেকে চলে আসছে একদম, তো তোমাদের জন্য জাস্ট সেশন নেওয়ার জন্য। এখন এতক্ষণ পর্যন্ত ছিল আমাদের সাথে, জাস্ট তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ হ্যাকগুলো শেয়ার করতে, যাতে পরবর্তী দিনে যা হচ্ছে তুমি পরীক্ষা হলে ভালো করতে পারো। ওকে, আচ্ছা। আমি হচ্ছে প্রথম কোশ্চেন হচ্ছে আখি আপুকে করব যে প্রথম কোশ্চেনটা হচ্ছে আখি আপুকে করব যে আপু, আপনি তো এটাতে অনেক বেশি এক্সপার্ট, ওদের আপনার জুনিয়রই বেসিক্যালি, যারা হচ্ছে এখন পরীক্ষা দিবে 16 তারিখ। তো আমার জাস্ট একটা শুরুর প্রশ্নটা থাকবে, সেটা হচ্ছে যে এখনো মনে হয় মোটামুটি 8-9 দিন আছে। আজকে হচ্ছে 6 তারিখ, তো ওদের হচ্ছে 16 তারিখ পরীক্ষা। আমি ধরে নিলাম 8-9 দিন, 8-9 দিনটাকে আরেকটু কমাই, 7 দিন। তো আপনি আপনি হচ্ছে এই এক সপ্তাহে ওদের রিভিশনটা কিভাবে নেওয়া উচিত, যা ছোট্ট করে জাস্ট ওদের সাথে একটু শেয়ার করেন প্লিজ। আসসালামু আলাইকুম, কি অবস্থা বাচ্চারা, কেমন আছে সবাই? তো তোমাদের জন্য আমাদের আজকের আরেকটা লাইভ সেশন। তোমাদের এই লাইভ সেশনগুলো আমরা আগে বেশি নিতাম, তো যেহেতু তোমাদেরকে আমরা আগের ইনফরমেশনগুলো তোমাদের কি কি লাগবে মোটামুটি সব কিছু জানানো হয়ে গেছে, তোমরাও অলরেডি সব কিছুর বিষয়ে ইনফর্মড। তো আজকে আমরা আসছি মূলত তোমাদের যেহেতু পরীক্ষা সামনে, কি পরীক্ষা শুনলেই একটু ধুকধুক হচ্ছে, তাই না? আচ্ছা, তো ভয় পাওয়ার কিচ্ছু নাই, এখনও সময় আছে, খুব বেশি সময় নাই, বাট তোমার প্রিপারেশন তুমি যেটা নিছো সেটাকে ঝালাই নেওয়ার জন্য এখনও সময় আছে। তো ভাইয়া যেটা বললো যে লাস্ট 7 দিনই ধরলাম, মনে করো যে 10 দিন 9 দিন যাই আছে, আমরা 1 সপ্তাহ যদি ধরি, এই সময়টাকে তুমি কিভাবে কাজে লাগাবে? তো আমি প্রথমেই বলবো যে তোমরা যারা 1 মাস 1.5 মাস 2 মাস 3 মাস থেকে প্রিপারেশন নিছো, তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের একটা ওভারঅল আইডিয়া হয়ে গেছে। যারা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছো, আমাদের ক্লাসগুলোও কিন্তু হচ্ছে, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাসগুলো হচ্ছে, এতে কিন্তু তোমরা বুঝতে পারবা যে নার্সিংয়ে কিছু হট টপিক থাকে। মানে এইটা কেন জানি এখানে অনেক বেশি হয়, যে দেখবা যে কিছু কিছু টপিক আছে মানে অনেকবার প্রশ্ন আসছে, এগুলো থেকে অনেক বেশি প্রশ্ন আসে। যেমন বাংলার এখানে আমাদের মাহিম ভাইয়া আছে, রবীন্দ্রনাথ, এটা থেকে কমপক্ষে 20 বার মনে হয় প্রশ্ন আসছে। মানে ওরা যে এই টপিকটাতে কেন পছন্দ করে, তো এরকম কিছু হট টপিক আছে। তো তোমরা যারা পড়ছো, ওভারঅল পড়াশোনা করে আসছো এবং কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছো, তোমরা জানো প্রত্যেকটা সাবজেক্ট, যেমন বাংলার কথা বললাম, এরকম আমি যদি ইংলিশের কথা বলি, প্রতিবারে মনে করো যে এরকম থাকতেছে তোমার সিনোনিম অ্যান্টোনিমটা তো কমন আসবে না, কিন্তু এটা তুমি জানতেছো যে একটা সিনোনিম যেটা আসছে এটার অপশনে যেগুলো থাকে, এটা যে কোনো একটা অপশন থেকে পরের বার আসছে। তোমরা যদি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে থাকো তাহলে এই বিষয়গুলো কিন্তু বুঝতে পারবা। তার মানে এরকম কিছু হট টপিক আছে প্রত্যেকটা সাবজেক্টেরই। তোমার কি কাজ হবে, এই যে 7 দিন আছে, এই 7 দিনে এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলা ওভারঅল সব শেষ করা। এরকম টপিক কিন্তু অনেক আছে, ঠিক আছে, যেগুলো থেকে প্রশ্ন হয়েছে বা যেই জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন হয়। তো আমি বলবো এই 7 দিনে এই যে জায়গাগুলো আছে, যে পয়েন্টগুলো আছে, এইগুলো একদম তোমার শেষ করা, কারণ এরপর আর তুমি সময় পাবা না। ঠিক আছে, এমনভাবে প্রিপারেশন নাও যে তুমি এই যে পড়াটা আজকে পড়তেছো, আজকে তো মনে করো তুমি কেমিস্ট্রিতে অ্যাসিড ক্ষার লবণের চ্যাপ্টারটা পড়তেছো বা জৈব রসায়ন, মনে করো যে তুমি কালকে সময় পাচ্ছ না, পরশুদিন তোমার পরীক্ষা, এইবার পড়তেছো, এইবারই এমনভাবে পড়ার চেষ্টা করো যে এরপর যাতে একবারে পরীক্ষার হলে গিয়ে এখান থেকে প্রশ্ন আসলে তোমরা পারো। ঠিক আছে, তো আপাতত এই 7 দিনের জন্য এটাই থাকবে তোমাদের জন্য ট্রিক, যে এই পয়েন্টগুলো বের করে এই পয়েন্টগুলো রিভাইজ দাও, এই পয়েন্টগুলো মনে রাখো। ঠিক আছে।
সো থ্যাংক ইউ নূর ভাইয়া। ওকে, থ্যাংক ইউ আখি আপু। আখি আপু যে সুন্দর কথাগুলো বলেছে এগুলো শুধুমাত্র নোট ডাউন করে রাখলে হবে না, এগুলো অবশ্যই তুমি হচ্ছে বাস্তবায়ন করবা, দেখবে ইনশাল্লাহ তোমার পরীক্ষাটা অনেক ভালো হবে। এখন আমি চলে যাব আমাদের সবার প্রিয় বাংলার মাহিম ভাইয়া। মাহিম ভাইয়ের কাছে একটাই প্রশ্ন, যে আপনিও তো অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলেন, রাইট? তো আপনিও হচ্ছে আপনারও একটা রিভিশন স্ট্র্যাটেজি ছিল, তো আপনিও আপনার একটা রিভিশন স্ট্র্যাটেজি ওদের সাথে শেয়ার করেন, যেটা ওরা যদি ইমপ্লিমেন্ট করে পরবর্তীতে যাতে অনেক একটা ভালো রেজাল্ট পায়, আপনি যেটা পাইছেন। তো এটা আর কি আপনার সাথে রিভিশন টেকনিকটা ওদের সাথে একটু শেয়ার করেন। আচ্ছা, রিভিশন টেকনিকের জন্য তোমাকে প্রথমে যে জিনিসটা ভাবতে হবে, আগে তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে আমি রিভিশন দিচ্ছি একটা বিষয়ের, সেই বিষয়টা আমার কতটুকু ঠিকঠাক আছে। এখন ধরো আমি রিভিশন দিতে যাচ্ছি ধরো বাংলায়, সো বাংলায় রিভিশন দিতে যাচ্ছি কিন্তু আমি বাংলার অর্ধেক জিনিস পড়ি নাই, তখন আবার মাথা খারাপ করে দেবো, ভাই আমি এগুলা পড়ি নাই, বাকিগুলো পড়বো কি না, আবার নতুন টপিক টাচ করবো কি না। তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সাজেশন থাকবে যে শেষ সময়ে তোমরা যেটা করবা সেটা হচ্ছে নতুন কোনো পড়া পড়তে যাবে না। নতুন পড়া পড়তে গেলে কি হবে, পুরাতন যে পড়াগুলো আছে সেগুলো কিন্তু ভুলাই যাবা। সো রিভিশন দেওয়ার জন্য আমরা কিছু টেকনিক অবলম্বন করতে পারি। প্রথমত আমরা হচ্ছে অ্যাক্টিভ রিকল নামে একটা টেকনিক আছে, এই টেকনিকটা অবলম্বন করতে পারি। অ্যাক্টিভ রিকল কেমন, এইটা হচ্ছে ধরো আমি যে বিষয়গুলো পড়ছি সেই বিষয়গুলো আমি আগে নোট ডাউন করে ফেলবো। নোট ডাউন করে ফেলার পরে আমি কি কি পারি আগে আমি মনে করার চেষ্টা করব যে এই টপিক থেকে আমি আসলে কী কী পড়ছিলাম, সেই পড়াগুলো একটু মনে করার চেষ্টা করি। সো ধরো আমি সমাজ পড়ছি, এখন সমাজ পড়তে গিয়ে সমাজ থেকে আমি কী কী পড়ছি, সমাজ কয় প্রকার, সমাজকে কী, কিংবা কারক পড়ছি, কারক কয় প্রকার, বা হচ্ছে কোন কারকের জন্য কী কারক হচ্ছে, যেমন কর্তাকে কে দ্বারা প্রশ্ন করলে কোন কারক হয়, কর্মকে প্রশ্ন করলে কোন কারক হয়, কোনো করণ মাধ্যম সহায়ক উপকরণ আসলে কোন কারক হয়, কোনো স্থান আসলে কোন কারক হয়, এগুলো কিন্তু আমি মনে মনে প্র্যাকটিস করতে পারবো। আবার ধরো কোনটা দেশি শব্দ কোনটা বিদেশি শব্দ, দেশি শব্দের ক্ষেত্রে আমরা কোন টেকনিক অবলম্বন করছিলাম, বিদেশি শব্দের ক্ষেত্রে কোন টেকনিক অবলম্বন করছিলাম। সো আগে পুরো সিলেবাসটা বাংলা হোক কিংবা হচ্ছে ফিজিক্স হোক জিকে হোক যেই টপিকই হোক আমরা আগে বিষয়গুলো লিখবো, সেই বিষয়ে কোন কোন টপিক আমার আছে সেই টপিকগুলোও সাইটে লিখে ফেলবো। এরপর অ্যাক্টিভ রিকলে যাব। ধরো আমি এখন পড়তেছি হচ্ছে ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্ব পড়ার সময় আমার হচ্ছে ধ্বনিতত্ত্ব থেকে কিছু বিষয় আমার মাথায় আসতেছে না, যেমন ধ্বনিতত্ত্বে কী কী আলোচনা করা হয়। আমি জানি সন্ধি, নত্যবিধান, সত্যবিধান এগুলো ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয়, কিন্তু আমার মাথায় আসছে না। তখন কী করতে হবে, অ্যাক্টিভ রিকলে আমি দেখলাম যে ধ্বনিতত্ত্ব আমার একদম মনে নেই, তখন আমি ধ্বনিতত্ত্ব আবার রিভিশন দিব। কী করবো, ধ্বনিতত্ত্ব পুরাটাই রিভিশন দিলাম। আবার কেমিস্ট্রি পড়তে গেছি, কেমিস্ট্রি পড়তে যে হচ্ছে তোমার কোনটা কোন সারণীর, কোন পর্যায় সারণীর, কোনটা হচ্ছে কোন গ্রুপে, কোনটা 11 নম্বরে, কোনটা 12 নম্বরে, এগুলো আমার মনে নাই। তখন হচ্ছে ওই যে আপনি কি এগুলো আছে না ভাই, লিকে নাকে, হ্যাঁ, তো তখন হচ্ছে আমি যে লিখে নাকে এই জিনিসগুলো হচ্ছে পড়তে পারি। আবার হচ্ছে ধরো তোমার কোন গ্রুপ কাকে রক্ত দিচ্ছে, এগুলা হচ্ছে আমার দেওয়া আছে যে রক্তের গ্রুপ। সো রক্তের গ্রুপে যে আমি রিকল করতেছি যে এটা আমি পড়ছিলাম এইভাবে এইভাবে পড়ছিলাম। আবার হচ্ছে ধরো সরীসৃপ কোনটা হচ্ছে ওই কোনটা কুমির, কোনটা হচ্ছে কোনটাতে, কোনটা স্তন্যপায়ী, কোনটা হচ্ছে তোমার সরীসৃপ, কোনটা হচ্ছে ওই যে পাখি, এগুলো হচ্ছে তখন মনে করা যাবে। এখন মনে না থাকলে তুমি আবার ওগুলো রিভাইজ দিতে। সো প্রথমে যেটা করতে হচ্ছে আমাকে অ্যাক্টিভ রিকল করতে হচ্ছে, টপিক সাজাই সাবজেক্ট ওয়াইজ আমি অ্যাক্টিভ রিকল করব। অ্যাক্টিভ রিকল করার পরে আমার যে কাজ সেটা হচ্ছে আমি কোন কোন বিষয় পারতেছি না সেগুলো একবার পুরোটা ইন ডিটেলস পড়ে নাও, একদম শুরু থেকে শেষ। সেটা যদি হয় তোমার নত্যবিধান সত্যবিধান, নত্যবিধান সত্যবিধান একদম প্রথম থেকে পড়বা। তারপরে সব পরে যাওয়া যখন হবে তখন তুমি একটা কাজ করবা যে এই বিষয়গুলো থেকে ইম্পর্টেন্ট বিষয় কোনগুলো, ইম্পর্টেন্ট বিষয় কোনগুলো বলতে পরীক্ষায় কোন বিষয়গুলো আসবে আমার সামনে। সো পরীক্ষায় যে বিষয়গুলো আসবে সেগুলো আমি আগে রিভাইজ দিয়ে নিলাম, তাহলে আমার দুইটা রিভাইজ হলো, একটা অ্যাক্টিভ রিকল হলো, একটা ইম্পর্টেন্ট বিষয় রিভাইজ দেওয়া হয়ে গেল। এখন আমি আগেই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছি, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছি, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার পরে আমার হচ্ছে তোমার ওই যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো আমার রিভাইজ দিতে হবে। এখন এখানে কিছু টেকনিক আছে তোমাকে, যেমন হচ্ছে পোমোডোরা টেকনিক যদি বলি, ফাইনম্যান টেকনিক। ফাইনম্যান টেকনিকটা কেমন, আমি একটা জিনিস বুঝছি, একটা জিনিস বোঝার পরে এই জিনিসটা আমি এখন অন্যকে বুঝাইতে পারতেছি কি না সেই জিনিসটা আমাকে আগে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ ভাই, এখন ঠিক আছে। ওকে। সো প্রথমে অ্যাক্টিভ রিকল করলা, তারপরে হচ্ছে ফাইনম্যান টেকনিক অবলম্বন করলা, তারপরে পোমোডোরা টেকনিক, মানে অর্থাৎ তুমি পড়তেছো আবার ব্রেক দিচ্ছ, আবার একটা রুটিন ফিক্সড রুটিন সাজিয়ে ফেললা, ফিক্সড রুটিন সাজানোর পরে তোমার প্রথম থেকে আবার সব কিছু রিভাইজ দিচ্ছ। এইভাবেই তুমি একদম প্রথম থেকে সব কিছু রিভাইজ দিতে পারো। ওকে।
ওকে, থ্যাংক ইউ মাহিম ভাইয়া, গ্রেট টেকনিক, অনেক ভালো একটা টেকনিক শেয়ার করলাম আমাদের স্টুডেন্টদের জন্য, অনেক অনেক ধন্যবাদ। এরপরে হচ্ছে আমি আবারও আখি আপুর কাছে চলে যাব। আমার নেক্সট কোশ্চেন থাকবে ওনার কাছে যে অনেকের আসলে মডেল টেস্ট পরীক্ষা তো প্রতিনিয়ত দিচ্ছে, কিন্তু তাদের এক্সপেকটেশন অনুযায়ী স্টিল অনেকে মার্কস পাচ্ছে না। তো এখন কি ওদের হতাশ হওয়া দরকার, না কি করা উচিত বেসিক্যালি তাদের, এটা যদি একটু শেয়ার করতে। ওকে, আমার মনে হয় যে যারা লাইভে আছো ম্যাক্সিমামেরই প্রশ্ন এইটা। তো আমার কাছেও পার্সোনালি অনেকে বলছে যে আপু মানে এরকম আগে মার্ক পাচ্ছিলাম বা পড়াশোনার এই অবস্থা ছিল, কিন্তু এখন একদমই মার্ক পাচ্ছি না, হুট করে মার্ক কমে যাচ্ছে। তো আমি বলবো প্রথমে যে তোমরা প্রথমেই যে পরীক্ষাগুলো দিচ্ছ, যে এক্সামগুলোতে আগে অ্যাটেন্ড করতেছো, তুমি তো দেওয়ার পর দেখতে পাচ্ছ যে তোমার কোথায় কোথায় ভুল হচ্ছে। তো তুমি এক কাজ করো, দেখো যে তোমার কোনটা কোনটা ভুল করতেছো। তুমি সাবজেক্ট ওয়াইজ দেখো যে তুমি বাংলাতে কোনটা ভুল করছো, তুমি লিখো যে আমি বাংলাতে এই টপিকটা ভুল করতেছি বারবার, ইংরেজিতে এই টপিকটা ভুল করতেছি, বাংলাতে আজকে এই 4টা ভুল করছি, ইংরেজিতে 2টা ভুল করছি, পিসিবিতে এই 4টা 5টা ভুল করছি। এইভাবে আগে সাজাও। প্রথমে যে পরীক্ষাগুলো দিছো প্রথম থেকে এটা তোমাদের করা উচিত যে এইভাবে দেখো তোমার কোন সাবজেক্টে বেশি ল্যাকিংস। কারণ আমাদের প্রশ্নগুলো কিন্তু এলোমেলো থাকে, তাই না? তো হুট করে তুমি মনে করো যে একটা ভুল করছো ম্যাথেরটা, পরে গিয়ে আবার বুঝতে পারতেছো না যে আবার কোনটা ভুল করছো। ওভারঅল তুমি 60 পাইছো বা 65 পাইছো, কিন্তু বাকি এই যে 35 এগুলো কোথায় গেল, কোন সাবজেক্টে ভুল করছো। তো এইটা আগে তোমার আইডেন্টিফাই করতে হবে কোন সাবজেক্টে ভুল করতেছো, তারপরে তোমার কোন টপিকে ভুল করতেছো, ঠিক আছে? তারপর দেখো মনে করো যে তুমি ইংরেজিতে তোমার এই সিনোনিম অ্যান্টোনিম যদি আসে, তুমি এখানে বারবার ভুল করতেছো, তাহলে তোমাকে কি করতে হবে? এইটা দেখো, সিনোনিম অ্যান্টোনিম তোমাকে কেউ শিওরিটি দিতে পারবে না যে এখান থেকেই আসবে, কিন্তু তোমাকে একটা ওভারঅল ধারণা দিতে পারবে যে তুমি যদি এগুলোর মধ্যে পড়ো এখান থেকেই আসবে, ঠিক আছে? তো একটা ওয়ার্ড যখন পড়বা সেক্ষেত্রে কি করবা, একটা ওয়ার্ডের তুমি 4টা ফর্মই পড়ো। একটা ওয়ার্ড তুমি নাউন পড়তেছো, এটার ভার্ব পড়ো, এটার অ্যাডজেক্টিভ পড়ো, এটার অ্যাডভার্ব পড়ো। একটা ওয়ার্ড যদি তুমি 4টা ওয়ার্ড শিখো, দিনে তুমি যদি ওই একটা কোশ্চেনের তুমি 4টা অপশনের 4টা ওয়ার্ড পাইতেছো, এখানে 16টা ওয়ার্ড তোমার হয়ে যাবে, ঠিক আছে? আগে নিজের ল্যাকিংসগুলো এইভাবে খুঁজে বের করে এইটার উপর কাজ করো। এরপর মনে করো যে তুমি জৈব রসায়ন থেকে যে কয়টা আসতেছে এই কয়টা পারতেছো না। দেখো, জৈব রসায়নে কিন্তু তোমার প্রশ্ন খুব বেশি আসে না। এইটা কিন্তু ভাইয়া বলতে পারবে স্পেসিফিক যে ঠিক কয়টা প্রশ্ন আসতে পারে বা কোন টপিকগুলো থেকে বেশি আসে। স্পেসিফিক বলতে না পারো কোনটা আসবে, কিন্তু তোমাকে জায়গাটা দেখাই দিতে পারবে যে এই জায়গাটা থেকে আসে। তাহলে তুমি ওই জায়গাটা থেকে এবার ফোকাস করো যে আমার এই জায়গাটায় হচ্ছে না, ভাইয়ারা এটা পড়তে বলছিল, এটা ফোকাস করি। কারণ আমরা প্রশ্ন তো বাইরে থেকে করতেছি না, তোমাদেরকে যা পড়াইছি আমাদের স্লাইডের ভিতর থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কিন্তু বাইরে থেকে কোনো প্রশ্ন করতেছি না। তার মানে তোমাদের কাছে সব কিছু দেয়া আছে, ম্যাটেরিয়ালস দেয়া আছে, কোথায় থেকে হবে সব দেয়া আছে। এবার বাকিটা তোমার, যেটা করতে হবে তোমাকে করতে হবে, তোমাকে ওই জায়গাটা পড়তে হবে। এইভাবে সব সাবজেক্টেই পড়ো, ঠিক আছে? ম্যাথের যেই ম্যাথগুলো তুমি পারতেছো না, লাভ ক্ষতির ম্যাথগুলো তুমি পারতেছো না, কিংবা যেগুলো অজ্ঞাত রাশি বের করতে বলছে এই ম্যাথগুলো পারতেছো না, স্পেসিফিক তো কিছু থাকবে। কারণ একটা মানুষের কিন্তু এরকম হয় না যে সে কিছুই পারে না, কিছু না কিছু তো পারো। যেটা পারো সেটা আলহামদুলিল্লাহ, কিন্তু যেটা পারো না সেটা নিয়ে কাজ করার সময়, ঠিক আছে? তো এইভাবে প্রত্যেকটা সাবজেক্টেরই তোমরা ফাইন্ড আউট করো কোন পয়েন্টগুলোতে পাচ্ছ না, ঠিক আছে? এখনও সময় আছে, এখনও রিকভার করতে পারো। তোমরা যারা ক্লাসগুলো করছো ঠিক মতো, তোমাদের কাছে কিন্তু এই যে স্লাইডগুলো আছে বা আমাদের ক্লাসগুলো আছে, এর পাশাপাশি দেখো আমাদের পেজ থেকে কিন্তু আমরা রেগুলার তোমাদের সাথে ছোট ছোট ভিডিও শেয়ার করতেছি। তো এই ভিডিওগুলোর মানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে এইগুলো আমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে মোস্ট ইম্পর্টেন্ট যেই টপিকগুলো থেকে প্রশ্ন বেশি আসার চান্স বেশি, এইগুলো থেকেই মূলত শর্ট ভিডিওগুলো আসতেছে। তো তোমরা যদি এইগুলোও করো, আমি বলবো যে মানে সেই হিসেবে প্রত্যেকটা ভিডিও থেকে অন্তত তুমি 1 মার্ক 2 মার্ক কমন পাবাই ইনশাল্লাহ, ঠিক আছে? তো এইভাবেই পড়তে থাকো। যাদের মার্ক আসতেছে তারা আবার সব ছেড়ে দিও না, আরে বাবা আমার তো 80+ মার্ক আসতেছে, আমি বোধহয় চান্স পেয়ে গেছি, আর পড়াশোনা করতে হবে না। এইটা ভাবার কোনো কারণ নাই, কারণ স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করার চেষ্টা করি সবসময় প্রশ্নে। তবে কি হবে মেইন এক্সামে এটা তো বলা যায় না। সো তোমার প্রিপারেশনটা ভালো আছে আলহামদুলিল্লাহ, 80% মার্ক আসতেছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তো এইটা যাতে 90% হয়, আমি এটা ওই দিনও তোমাদেরকে বলছিলাম যে অনেকে শেষ সময় এসে বলে যে আপু এই 1 মাসে কি প্রিপারেশন নেওয়া সম্ভব, চান্স পাওয়া সম্ভব? হ্যাঁ, চান্স পাওয়া সম্ভব, অনেক সময় চান্স পাওয়া সম্ভব, কিন্তু তোমরা তো 6-7 মাস পড়ে আসছো, তাই না? তার মানে এই লাস্ট সময়ে তাইলে তোমাদের লক্ষ্য কী হওয়া উচিত? এই লাস্ট সময়ে তোমাদের লক্ষ্য হওয়া উচিত তাইলে আমরা টপ করব। ওরা যদি 1 মাসে চান্স পাইতে পারে, আমরা এতদিন পড়ছি, তাহলে এই সময়ে এসে আমাদের লক্ষ্য হবে যে আমরা টপ করব, ঠিক আছে? তো তোমাদের বাকি যে এক্সামগুলো আছে, এরপর আবার মেগা এক্সাম আছে, তার জন্য তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। থ্যাংক ইউ আকি আপু। আকি আপু যেগুলো বললো আর কি, যে তোমার এক্সামে যেই জায়গাগুলোতে ভুল হয়েছে প্রতিটা জিনিস বাছাই করা,
এরপরে হচ্ছে ওগুলা সলভ করা, যাতে পরবর্তীতে সেম ভুলটা আর না করো। এটা আসলে খুবই ইফেক্টিভ। এটা আমি আমার অ্যাডমিশন ক্যান্ডিডেট যখন ছিলাম তখন এটা আমি বাস্তবায়ন করছিলাম। এই পরীক্ষাতে এই ভুলটা হইতো, আমি পরবর্তীতে ট্রাই করতাম যাতে এই ভুলটাই আর না হয়। কারণ হচ্ছে এতে করে তোমার নিজের ভুলটা নিজে বোঝা যায় এবং ভুল থেকেও শিক্ষা গ্রহণ করা যায়, যেটা এখন দরকার আর কি। আর হতাশ তো ডেফিনেটলি হওয়া যাবে না। এরপর আমি মাহিম ভাইয়ের কাছে যাব। এখন পরীক্ষার আগের দিনগুলোতে অনেকে বলে যে ভাই আমার অনেক টেনশন লাগতেছে। বলেন মাহিম ভাই কি করতে পারি? অনেক টেনশন। আচ্ছা, টেনশন হবেই, টেনশন স্বাভাবিক। এটা আমারও টেনশন হইতো, নূর ভাইয়েরও আগে টেনশন হইতো, আকিয়াবরও টেনশন হইতো। মানুষ মাত্রই টেনশন। ধরো তুমি যে কোনো কাজ করতে যাও, পড়ো কিংবা হচ্ছে তুমি লাইফে কোনো একটা বড় ডিসিশন নিতে যাও, যে কোনো কাজই করতে যাও, তোমার হচ্ছে টেনশন আসবে। সো এই টেনশন থেকে তোমার রেহাই পাওয়ার কিছু উপায় আছে। তুমি হচ্ছে প্রতিদিন কিছু মেডিটেশন করতে পারো, যেমন হচ্ছে দম নেওয়ার অনুশীলন করতে পারো। যখনই তোমার টেনশন হবে 3 বার শ্বাস নিবা জোরে, তারপরে ফেলবা। তারপরে কি করবা, পড়ার মাঝে যে আমি কি পারবো, আমি আসলেই কি পারবো, যখন এই জিনিসগুলো মনে হবে তখন পড়তে পড়তে 25 মিনিট পড়লা, তারপরে একটু 5 মিনিট ব্রেক দিলা, একটু ঘুরলা। আশেপাশে মানুষজন যারা আছে, আশেপাশে মানে বাড়ির বাইরে যাওয়ার দরকার নেই, মানে আম্মু আব্বুর সাথে একটু কথা বললা যে হচ্ছে আহ, এই যে নার্সিং পরীক্ষা যদি না চান্স পায় তাহলে কি হবে, তাদের রিয়াকশন বুঝবা আসলে তারা কি চাচ্ছে। তারপরে তারা যদি একটু মন খারাপ করবেই, কারণ তারা তোমার প্রতি যে ডেডিকেশন দিচ্ছে, যে স্যাক্রিফাইসগুলো করছে, সেগুলো দেখবা, সেগুলো নিয়ে একটু চিন্তা করবা, তারপরে আবার এসে পড়তে বসবা। সো 25 মিনিট পড়ার পরে একটু 5 মিনিট ঘোরাফেরা করে আবার এসে বসলা। এভাবে আবার 25 মিনিট করলে, আবার একটু 5 মিনিট ব্রেক দিলা, মানে 25 মিনিট পড়তেছো, 5 মিনিট ব্রেক দিচ্ছ, আবার পড়তেছো। আমরা কি করি, আমরা হতাশ হওয়ার মূল কারণ হচ্ছে আমরা ওই যে 25 মিনিট পড়ার পরে 5 মিনিট মোবাইল হাতে নিই। মোবাইল হাতে নিয়ে এরপরে ধরো 5 ঘন্টা শেষ হয়ে যায়, তারপর আবার 25 মিনিট আসে, আবার 5 ঘন্টা পড়ি। কিন্তু এই সময় এটা না করে আমরা একটু ডিজিটাল ডিটক্স করতে পারি, যে মোবাইল বা সোশ্যাল মিডিয়া এগুলো থেকে আসলে দূরে থাকা। কারণ এগুলোতে আমরা যখনই ঢুকবো তখনই দেখবা যে টক্সিসিটি বেড়ে যাবে। কারণ কোনো একটা ফ্রেন্ড, ওই যে যেমন শান্ত উদয় আমাকে হচ্ছে করতেছে, কমেন্ট করতেছে যে মাহিম ভাই সারাদিন ঘুম ধরে, মাহিম ভাই ঘুম এসে পড়েছে। এখন আমি ধরো, এখন এটা আমি তো ওর কমেন্টগুলো দেখছি, আমি সবার কমেন্ট দেখতেছি। এখন তুমি সারাদিন পড়তেছো, পড়ার পরে আরেকজনের কমেন্ট যা দেখলা যে হচ্ছে আমি সারাদিন পড়ছি, তখন তো তোমার মনে হবে যে আমি 25 মিনিট পড়লাম, তারপরে কিছুই পড়লাম না। তখন তুমি হচ্ছে ইউটিউবে যা সার্চ দিবা কিভাবে দিনে বেশিক্ষণ পড়া যায়। তো ওই যে কিভাবে দিনে বেশিক্ষণ পড়া যায়, তারপরে ওইটা পরে ভিডিও দেখার পরে একটা সাজেশন আসলো যে আপনার এখন পর্যন্ত না দেখা সেরা একটা মুভি। তারপরে তুমি ভাবো যে এতদিন মুভি দেখি নাই, এতদিন এত মুভি দেখলাম, কি মুভি এটা, সেরা মুভি দেখি এটা একটু। সো ওইটা দেখতে 3 ঘন্টা শেষ। তুমি কিন্তু আসছিলা নিজেকে ডিটক্স করার জন্য যে আশেপাশের ফ্রেন্ডদের অবস্থা কি, এগুলো একটু শুনি। তারপর ইউটিউবে গেলা যে পড়ালেখা কীভাবে উন্নতি করা যায়। সো উন্নতি করতে যে কি তোমার লাইফ থেকে 3 ঘন্টা 4 ঘন্টা সব কিছু শেষ হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। সো এই জন্য শেষ মুহূর্তে যেটা করবা, নিজেকে ডিজিটাল ডিটক্সে রাখবা, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে যেগুলো নেগেটিভ ইমপ্রেশন দিচ্ছে বা নেগেটিভ কমেন্ট আসতেছে সেগুলো একদম বাদ দিয়ে দাও। ফোর্থ যেই কাজটা করবা সেটা হচ্ছে যাদের সাথে কথা বললে একটু ভালো লাগে, যে যারা একটু তোমাকে সাহস দেয় যে তুই পারবি, তোর দ্বারাই সম্ভব। যেমন হচ্ছে তোমার মায়ের সাথে কথা বলো, বা হচ্ছে তোমার বোনের সাথে কথা বলো, তোমার বড় বোন, তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলো। আবার তুমি যে যদি এখন কথা বলো যে ভাই আমি নার্সিং রিমার্সের ইনস্ট্রাক্টরদের সাথে কথা বলতে চাই, তুমি ইনস্ট্রাক্টরদের মেসেজ দিবা, দেখবা যে তাদের অন্যদিন ক্লাস থাকে, কোনো প্রোগ্রাম থাকে, তুমি সারাদিন তারা কোনো তোমাকে রিপ্লাই দিতে পারলো না। এইটা নিয়ে আবার টেনশন, হ্যাঁ ভাইরা আমাকে কেন রিপ্লাই দিল না, ভাইরা আমাকে কেন রিপ্লাই দেয় না। এটা না করে তুমি তোমার আশেপাশের, তোমাকে যারা হচ্ছে তোমার পেছনে স্যাক্রিফাইস করছে, তোমাকে কোনো নার্সিং ড্রিমার্সের কোনো টিচার তোমার প্রতি স্যাক্রিফাইস করে নাই, সে হচ্ছে দেয় নাই, তোমাকে স্যাক্রিফাইস করছে কি তোমার মা, তোমার বাবা, তোমার যাদের প্রেমিকা আছে, যাদের প্রেমিক আছে। মানে এই শেষ সময় এসে যেটা করবা, ওই যে বললাম ডিজিটাল ডিটক্স। ডিজিটাল ডিটক্স মানে কি, তোমার অনলাইনে আসারই দরকার নেই। তুমি হচ্ছে এই যে ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইট থেকে তুমি ঘুরে এক্সাম দিয়ে চলে যেতে পারো। তোমার ফেসবুকে তো ঢোকার দরকার নাই, পৃথিবী উল্টায় যায়, সমস্যা নাই। ভূমিকম্প প্রতিদিন হচ্ছে, সমস্যা নাই। এগুলো এই শেষ সময় না জানলে তোমার কোনো ক্ষতি নাই, বুঝছো। সূর্য হচ্ছে এই পৃথিবীর উপর আছড়ে পড়বে আগামী 7 দিন পর, এই ভিডিও তো তোমার দেখার দরকার নাই, এই ভিডিও দেখার দরকার আছে। তো শেষ সময় এমন কিছু করবে না যেটা তোমাকে আসলে হচ্ছে, মানে অলৌকিক কোনো কিছু করা যাবে না। লৌকিকতার মধ্যে থাকো, তোমার ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে থাকো, পজিটিভনেস ধরে রাখো। শেষ সময়ে তোমার এগুলো যদি করতে পারো তাহলে তোমার কোনো আসলে টেনশন হবে না। আর সবার আগে যে জিনিসটা সিলেক্ট করবো সেটা হচ্ছে আগামীকাল আমি কি পড়বো, আগামী এক সপ্তাহে কী কী পড়তে যাচ্ছি, এই জিনিসগুলো আমার কতটা ডান হইলো, কতটা আমি করতে পারছি, আর কতটা টু ডু হিসেবে রাখছি।
আর কতটুকু আমার প্রোগ্রেস হচ্ছে, এই জিনিসটা ব্যালেন্স করা। তুমি সারা জীবন পড়ো নাই, শেষে এসে বলতেছো হ্যাঁ ইংলিশ তো কিছু পারি না, পিসিবি তো কিছু পারি না, জিকে তো কিছু পারি না, বাংলা তো কিছু পারি না, তাহলে এইটা জিনিস যদি তোমার মনে হেলাফেলা করে, তাহলে তোমার আসলে আমি বলবো যে ডিমোটিভেট করে না, শেষ সময় হচ্ছে আসলে তোমার প্রস্তুতি প্রথম থেকেই উইক ছিল। এখন এই প্রস্তুতি 7 দিনে কেউ ম্যাজিক করে তোমার এই প্রস্তুতি ঠিক করতে পারবে না। তুমি যদি 7 মাস ধরে, বিগত 7 মাস ধরে কিছু না পড়ো, তাহলে 7 দিন ধরে তোমার কেউ ওই বিষয়ে হাফেজ বানাই দিবে এমন কোনো বান্দা নাই। এইটা এখন তুমি যদি দেখো অনলাইনে বিভিন্ন একদম মজাদার কিছু ভিডিও থাকে, মজাদার কোনো রেসিপি দিয়ে ইউটিউবে ভিডিও থাকে, 7 দিনে ইংরেজি ক্লিয়ার, 7 দিনে বাংলা ক্লিয়ার, 7 দিনে মেডিকেল ক্র্যাক। ভাই শোনো, বিশ্বাস করো, এই যে আপু ডিএনসিতে পড়তেছে, আপু যদি বলে যে আমি 7 দিনে ডিএনসিতে চান্স পাইছি, আপু পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী। নূর ভাই যদি বলে আমি 7 দিনে বুটেক্সে চান্স পাইছি, নূর ভাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী। আমি যদি বলি আমি না পড়ে ডিউতে চান্স পাইছি, আমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে তোমার বড় মিথ্যাবাদী। এই যে অনেকে বলেন না যে আমি না পড়ে চান্স পাইছি, না পড়ে বলতে কি, ওর যতটা পড়া উচিত ওর মনে হয়েছে সেই লেভেলে ও পড়ে নাই, ওর কাছে মনে হচ্ছে যে আমি কম পড়ছি, কম পড়ে আমি চান্স পাইছি, বাট ওর বেসিকটা ক্লিয়ার ছিল। ও বলে নাই যে আমি ইংরেজি কিছুই পারতাম না, আমি এখনো ইংরেজি কিছুই পারি না। সো এই জিনিসগুলোর দিকে ফোকাস দিবে না। তোমার এই যে ডিজিটাল ডিটক্সে থাকবে, অনলাইন আসে দেখার দরকার নেই। একদিনে রিভিশন, 2 দিনে রিভিশন। আচ্ছা, একদিনের রিভিশন কাদের জন্য? একদিনের রিভিশন যারা বিগত 7 মাস ধরে তাদের বেসিকগুলো ক্লিয়ার করছে, সব কিছু ক্লিয়ার করছে, তাদের জন্য হচ্ছে একদিনের রিভিশন। তুই বেটা 7 মাস ধরে কিছু পড়স নাই, তুই এসে বলছিস এক ক্লাসে সব রিভিশন দেবো, এই ক্লাসটা করলে তো আমার নার্সিংয়ের চান্স নিশ্চিত। তাহলে নার্সিংয়ের সিট কতগুলো আপু? 6000 অ্যাপ্রক্সিমেট সব সহ 6000। তাহলে এই 6000 সিট 6000 থাকতো না, 6 লাখ হয়ে যেত সবাই যদি একদিনের চান্স হতো। আর আমার মনে হয় না নার্সিংয়ে কাটমার্ক কেমন থাকে, 60-65? বিএসসিতে থাকে বেশি 75 প্লাস, 75 প্লাস, আর ডিপ্লোমাতে এরকম 68 প্লাস। 68 প্লাস। সো এই যে 68 বা 75, ও যদি এক ক্লাসে সব হইতো, ও তো 100-তে 100, 75 তো কাটমার্ক হওয়ারই চান্স ছিল। কাজে এই জিনিসগুলো আসলে লক্ষ্য করবা যে হচ্ছে তোমার কোন কোন জিনিস শেষ সময় দরকার, কোন কোন জিনিস তোমাকে টেনশন দিচ্ছে। যখন তুমি দেখবা যে ওই যে 1 ঘন্টা ক্লাস করার পর দেখছো যে তোমার বেসিক আগের মতোই, তখন কিন্তু তোমার অটোমেটিক টেনশন বেড়ে যাবে, জীবন থেকে 1 ঘন্টা হারাই গেল, পাশাপাশি এক ক্লাসে সব রিভিশন হইল না। কাজে এই জিনিসগুলো থেকে একটু দূরে থাকবা, ডিজিটাল ডিটক্স করার চেষ্টা করবা। আর যাদের সাথে কথা বললে তোমার পজিটিভিটি বাড়ে, তাদের সাথে কথা বলার চেষ্টা করবা। যারা তোমাকে নেগেটিভিটি দেয়, যেমন পাশের বাড়ির আন্টি, ও তোমাকে কোনোদিন পজিটিভিটি দিবে না, ওর সাথে কথা বলে লাভ নাই। তুমি তোমার বাবা মার সাথে কথা বলো, তোমার বড় বোনের সাথে কথা বলো, তারা কী চাচ্ছে, কী অনুযায়ী প্ল্যান করলে সব কিছু ঠিকঠাক হবে। পড়ালেখার মতো ব্রেক দাও, একটু 5 মিনিট পড়ার পরে, মানে 25 মিনিট পড়ার পরে 5 মিনিট ব্রেক দাও, আবার 25 মিনিট পর আবার 5 মিনিট ব্রেক দাও, এভাবে কন্টিনিউ করো, ইনশাল্লাহ টেনশন আসলে কাজ করবে না। আই গেস আমার মনে হয়। থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর সুন্দর কথা বললো মাহিম ভাইয়া। এরপর হচ্ছে আমরা চলে যাবে আখি আপুর কাছে আমার শেষ কোশ্চেন নিয়ে, যেটা আসলে অনেকের মনের ভিতরে থাকে এই কোশ্চেনটা, যে আপু, যে ওদের হচ্ছে ধরেন 16 তারিখ পরীক্ষা, এখন 15 তারিখ দিনটা সারা দিন, এবং রাতে তো কিছু করার দরকার নাই, মানে সন্ধ্যা থেকে ধরেন রাত 11টা-12টা পর্যন্ত, তো দিন এবং এই সন্ধ্যারটুকু টাইম 7টা থেকে 11টা সাপোজ, তো এই টাইমটাতে কি করা উচিত বা আপনি কি করেছিলেন? এটা অনেকের কাছে হয়তো বা প্রশ্ন থাকে যে একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে আপনি ছিলেন 2-3 বছর আগে অ্যাডমিশন ক্যান্ডিডেট, তো তখন আপনার ওই দিনটা কেমন ছিল আর কি, এটা যদি একটু শেয়ার করতেন। ওকে, তো প্রথমেই বলি যে যেটা তুমি 6-7 মাসে পড়ো নাই বা 6-7 মাস পরে হয় নাই, এইটা পরীক্ষার দিন আগে আইসে মানে এটা পড়তেই যাইও না, যে নতুন কিছু পড়ার কোনো দরকার নাই, স্পেশালি পরীক্ষার আগের দিন। ঠিক আছে, মনে করো যে তুমি আগের দিনটা তোমার রিল্যাক্সেশনের জন্য রাখবা, ওই দিন প্রেশার নেওয়ার কোনো দরকার নাই, ওই দিন ফুল রিল্যাক্স, যে আমি কালকে পরীক্ষা দেবো, ঠিক আছে, যত প্রেশার নেওয়ার তোমার এই দিকে, প্রেশার নেওয়ার দিনগুলো তোমার এই দিকে ছিল, যে এতদিন প্রেশার নিয়ে পড়ছে, যে এতদিন ঠিকই 6 ঘন্টার জায়গায় 6 ঘন্টায় ঘুমাইছে, তুমি 6 ঘন্টা ঘুমাইলে কি হবে, যদি প্রথম দিন একটু খারাপ লাগবে, পরের দিন আরেকটু খারাপ লাগবে, তৃতীয় দিন থেকে 6 ঘন্টা ঘুম তোমার জন্য পারফেক্ট, একটুও খারাপ লাগবে না। এখন তুমি যদি 10 ঘন্টা ঘুমাইছো, হুট করে 6 ঘন্টায় আসতে পারবে না, ওই যে আগে থেকে আমরা বলছিলাম যারা ধীরে ধীরে কমাইছো তাদের জন্য ঠিক আছে। এখন এই সারা বছর তুমি 10 ঘন্টা করে ঘুমাইছো, পরীক্ষার আগের রাতে তোমার ঘুম ধরে না, কেমনে ঘুম ধরবে? এই আগের রাতে সব ঘুম তো আগেই ঘুমাইছো। আর যারা আগে থেকে পড়ে আসছে ওদের জন্য কিন্তু রিল্যাক্স,
তো আমি বলবো যারা পড়ছো পড়ো নাই সেটা পরের বিষয়। এখন যেহেতু পরের দিন পরীক্ষা, মনে করো কালকে পরীক্ষা, আগের রাতে রিল্যাক্স, কোনো চাপ নাই, ঠিক আছে? 10টার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমায় যাবা, সুন্দর একটা ঘুম দিবা। আবার অনেকে এই যে টেনশনের কারণে এর আগে আমাদের বিষয়টা উঠছিল যে ওষুধ টষুধ খায় ঘুমায়, এইটার কোনো দরকার নাই, ঠিক আছে? যা কিছু সম্ভব ন্যাচারালি হোক সেটাই ঠিক আছে। পরের দিন পরীক্ষা পার হয়ে যাবে, তোমার আর ঘুম ভাঙবে না। তো আগের দিন কি করবে দেখো, প্রথম বিষয় হচ্ছে যে তুমি নতুন কোনো বিষয় পড়বা না, যেটা তুমি এতদিন পড়ো নাই, এরকম নতুন কোনো টপিকে হাত দেওয়ার কোনো দরকার নাই। আগের দিনে কোন টপিকগুলো পড়া উচিত জানো? কিছু কিছু টপিক থাকে যে আমার মনে আছে কিন্তু আমি 2-3 দিন পর ভুলে যাই, এরকম কিছু টপিক থাকে যে আজকে পড়ছি কালকেও মনে থাকে, 2-3 দিন পর ভুলে যাই। তো এরকম কিছু টপিক থাকে, সেই টপিকগুলো একটু পড়বা যেগুলো 2-3 দিনের মধ্যে ভুলে গেছো, যাতে তোমার পরের দিন গিয়ে ইনস্ট্যান্ট মনে থাকে। তবে অত প্রেশার নিয়ে না যে আমাকে এগুলো মনে রাখতেই হবে, যেটা মনে থাকতেছে ওকে রিল্যাক্সে পড়বা। আর আগের দিনে গিয়ে সব সাবজেক্ট ওইভাবে রিভাইজ দেওয়ার সময় পাবা না, ঠিক আছে? তারপরও ওই যে বললাম, যখন তুমি এই যে এই কয়েকদিন, এই 7 দিনে যখন তুমি ওই যে হট টপিকগুলো পড়বা, তখন তুমি বুঝতে পারবা যে কোন টপিকগুলো আসলে আমি 2-3 দিন পর ভুলে যাচ্ছি। এরকম কিছু ন্যাচারাল, এটা ভুলে যাওয়াটাও ন্যাচারাল, ঠিক আছে? আমি যে ভুলে যাই না এরকমটা না। আমি ফার্মাকোলজি কালকে কি পড়ছি আমার একটা ট্যাবলেটের কোনো ওষুধের নাম মনে নাই, অথচ এইটা যদি আমি এখন আবার 5 মিনিট পড়ি তোমাকে সুন্দর মতো পড়াইতে পারবো, বোঝাইতে পারবো, কিন্তু আমি আবার এই দেখো আজকেই ভুলে গেছি। তো এই বিষয়টা ন্যাচারাল প্রসেস, এটা একটা ভুলে যাওয়াটা, ঠিক আছে? তারপরও যে মানে এই ভুলে যাওয়াটা যাতে একটু মনে থাকে তার জন্যও তোমার যেটা দরকার সেটা হচ্ছে রিভাইজ দেয়া। যদি রিভাইজ না দাও আরও ভুলে যাবা, ঠিক আছে? তো এই যে 7 দিন আছে, এই 7 দিনে রিভাইজ দাও। পরীক্ষার আগের দিনে গিয়ে ওই তো বললাম মানে রিল্যাক্স থাকবে, একদম চাপ নেওয়ার কিচ্ছু নাই। আর যেটা পরীক্ষা নিয়ে তোমরা এখন যেটা ভুগতেছো যে সেন্টার আর ভ্যানু, ঠিক আছে? তো সেন্টার মূলত একটা সেন্টারের আন্ডারে তোমার 2টা 3টা 4টা 5টাও ভেন্যু থাকতে পারে, ঠিক আছে? আর পরীক্ষা যদি তোমার 10টায় শুরু হয়, তোমার কেন্দ্রে কিন্তু ঢুকতে হয় 10টা মানে 9টার সময়, 1 ঘন্টা আগেই বসে থাকতে হয়, ঠিক আছে? তো এই টাইমটা স্ট্রাগল করা হয় নিজের সাথে অনেক। এই 1 ঘন্টায় তুমি মানে বাইরে থাকার মানে নিজেরই একটা কেমন লাগে, ঠিক আছে? যে একটু পর আমার প্রশ্ন দিবে, আমি পরীক্ষা দিব, কি হবে, তাই 1 ঘন্টা আবার পরীক্ষা দিব। তো আমি মনে করি যে পরীক্ষার 1 ঘন্টার চাইতে তার আগের যেই 1 ঘন্টা, এইটা ম্যানেজ করা একটু বেশি টাফ। কারণ তুমি যখন প্রশ্ন পাবা, প্রশ্ন পাওয়ার পর তোমার প্রশ্ন দেখতেই সময় চলে যাবে, কিন্তু তার আগের 1 ঘন্টায় যে বেকার বসে থাকতে হয়, এইটা তোমার ব্রেইনের সাথে প্রচুর খেলবে, ঠিক আছে? তো এই টাইমটা দেখবা যে আশেপাশে কিছু পোলাপান আছে সারা বছর পড়াশোনা করে যায় না, তোমার পিছনে যে আসে এ আইসা এর রাজ্যের গল্প শুরু করছে আরেকটাকে নিয়ে। এগুলা দেখে হতাশ হওয়ার কিচ্ছু নাই, ঠিক আছে? তুমি তোমার প্রিপারেশনে স্ট্রিক্ট থাকবা, এমনিতে টুকটাক যা মনে আছে মনে নেওয়ার চেষ্টা করবা, আশেপাশের পরিবেশ অবজার্ভ করবা, ঠিক আছে? ওই টাইমটাতেও তোমাদের প্রেশার নেওয়ার কোনো দরকার নাই। তো ওই 1 ঘন্টা আগে যাইতে হবে, ঠিক আছে? আর ঢাকা শহরে যাদের আছে তাদেরকে বলি, ঢাকা শহরের জ্যাম তো তোমরা জানোই, ঠিক আছে? তো ওইভাবে সব কিছু প্রিপারেশন নিয়ে অবশ্যই বের হবা। তো এগুলো নিয়ে তোমাদের সাথে অবশ্যই আবার কথা হবে পরীক্ষার আগে। আর রংপুরেও অনেক সময়, আমি নিজে রংপুরে পরীক্ষা দিছি, আমার সিট পড়ছিল রংপুর মেডিকেলে। ওই দিন মানে সচরাচর আমি যখন রেটিনাতে কোচিং করতে যাইতাম, তার আগে মেডিকেল কোচিং, সবসময় আমি অটোতে যাইতে পারতাম, সবসময় মানে গাড়ি পেতাম, কোনো ঝামেলা হইতো না। কিন্তু ওই দিন কি হয়েছে, আমি যেই এরিয়াটাতে থাকতাম খামারমোড় এরিয়াটাতে, ওইখানে আশেপাশে ম্যাক্সিমামই দেখলাম নার্সিং পরীক্ষার্থী। একটা অটোতে জায়গা নেই, বিশ্বাস করো। বের হয়েছিলাম 2 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে আমি যে যাব আমার খামার মোড় থেকে রংপুর মেডিকেলে, আমার সময় লাগবে 10 মিনিট, তার জন্য আমাকে 40 মিনিট দাঁড়ায় থাকতে হয়েছে। শেষে আমরা হেঁটে চলে গেছি, কয়েকজন ছিলাম, হেঁটেই চলে গেছি। এই রকমই হবে, ঠিক আছে? মানে তো এই বিষয়গুলোর জন্য আগে থেকে একটু তোমরা প্রিপারেশন নিয়ে রাখবা। আর পরীক্ষার আগের দিন সবচাইতে রিল্যাক্সেশনের দিন, ঠিক আছে? পরীক্ষা দিয়ে আইসাও তুমি অত রিল্যাক্সে থাকবা না, সো পরীক্ষার আগের দিনটা রিল্যাক্সেশনে একটু রাখবা। ওই যে টুকটাক টপিক যেগুলো ভুলে যাই আমরা, এইগুলো জাস্ট পড়বা, ঘুমাবা, বাড়ির লোকজনের সাথে কথা বলবা। আর অনলাইন থেকে যদি পারো, আমি তোমাদের জন্য যেটা সবচেয়ে বলবো এটা হচ্ছে অনলাইন থেকে একটু নিজেকে দূরে রাখো। ক্লাস বা এই টাইপের তোমাদের যেটা একদম না হলেই নয়, এইটা ছাড়া অন্য কোনো কিছুর জন্য তোমার অনলাইনে আসার দরকার নাই। বিশ্বাস করো আমাদের এই জেনারেশনের আমি বলবো সবচাইতে বড় শত্রু হচ্ছে অনলাইনের কিছু সাইট, ঠিক আছে? আবার সবচেয়ে বড় বন্ধুও বলতে পারো। এই যে আমরা তোমাদের ক্লাস নিচ্ছি, এটা কিন্তু অনলাইনের মাধ্যমেই। ইট টোটালি ডিপেন্ড করে তোমার উপরে, ইটস আপ টু ইউ, তুমি কি করবা, ঠিক আছে? তো আমি বলবো এই কয়েকটা দিন একটু চেষ্টা করো অনলাইন থেকে দূরে থাকতে, আর পড়াশোনায় একটু বেশি ফোকাস করো, বই নিয়ে থাকার চেষ্টা করো। 6 ঘন্টা ঘুমাইলে কেউ মরে না রে ভাই। আমি মানে অনেকের তোমাদেরকে দেখছি যে মানে বলে যে আপু মানে 6 ঘন্টা ঘুমায় আমার হয় না। বিশ্বাস করো, মরবা না, বাইসা তো থাকবা, অসুস্থও হবা না। একটা মানুষের জন্য 5 থেকে 6 ঘন্টা ঘুম এনাফ। তো এই কয়েকটা দিন একটু পরিশ্রম করো, আর একটু পরিশ্রম করে আসছো শেষ সময়ে এসে, ঠিক আছে? ইনশাল্লাহ সবাই মিলে খুব ভালো একটা পরীক্ষা দিব, ঠিক আছে?
ইনশাআল্লাহ, থ্যাংক ইউ আকি আপু। আচ্ছা, কথাগুলো কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই। এক কান দিয়ে নিলা আরেক কান দিক দিয়ে বের হয়ে গেল, এটা কিন্তু করা যাবে না। এরপর আমাদের মাহিম ভাইয়ের কাছে আমাদের লাস্ট কোশ্চেন, যেটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অনেক স্টুডেন্টের মনে থাকে, আমি যতটুকু রিসার্চ করলাম আর কি। কোশ্চেনটা হচ্ছে যে আপু তো বলে দিল যে পরীক্ষার আগের দিনে কি মানে কিভাবে হচ্ছে প্রিপেয়ার থাকতে হবে। আপনার কাছে কোশ্চেন যে পরীক্ষার আগের দিনগুলোতে মানসিকভাবে কিভাবে স্ট্রং থাকবো, এইটার আনসার আসলে অনেকে চাচ্ছে, তো আপনি যদি একটু বলে দিতেন। আচ্ছা, প্রথমত তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমার নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে তুমি পারো, তুমিই পারবা, তোমাকে পারতেই হবে। এখন কেন পারো, কেন পারবা, কেন পারতে হবে, এটার উত্তরও কিন্তু তোমার কাছে। তোমার যেটা বলছিলাম যে তোমার ফ্যামিলির তোমার প্রতি যে স্যাক্রিফাইস, সেই জিনিসগুলো আবার তুমি দেখো, তুমি হচ্ছে বারবার মানুষের কাছে কথা শুনছো যে তোমার আইডেন্টিটি কী, তোমার নতুন একটা আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য হলেও কিন্তু তোমাকে পারতেই হচ্ছে। সেকেন্ড সেটা হচ্ছে তোমার পড়াশোনার যে রুটিন, সেই পড়াশোনার রুটিনটা সহজ রাখতে হবে, যে আমি আসলে কী পড়বো, কী পড়তে যাচ্ছি, কেন পড়তেছি, এটাতে আমার রিভিশন কম হয়েছে দেখে এই জিনিসটা আমি পড়তেছি। সো একটা নতুন রুটিনের আউটলাইন সাজাই ফেলতে হবে যে তুমি আসলে কি কি করতে যাচ্ছ। থার্ড সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা, সেটা পরীক্ষার আগের দিনে হোক কিংবা তার আগের দিনগুলোতে হোক। যেমন আমরা যারা হচ্ছে বিভিন্ন ক্লাস নিই, ধরো আমাদের প্রায় সারাদিনই ক্লাস থাকে, আমাদের ঘুম ওইভাবে হয় না। এই জন্য দেখা যায় যে সারাদিন মনে হচ্ছে একটু ঘুম ধরছে, একটু হচ্ছে অলস। আমার কথাই আমি বলি, আমার সারাদিনে 4-5টা করে ক্লাস থাকে। আর দেখা যাচ্ছে সারাদিন মনে হচ্ছে যে ঘুমাচ্ছি, হচ্ছে বা লাইভে হচ্ছে। তো এই বিষয়গুলো একটু নিশ্চিত করো, কারণ আমার দিনে 3 ঘন্টা ঘুমায় না, বাস্তব কথা যেটা। স্লাইড বানানো, তারপরে তোমাদের কন্টেন্ট রেডি করা, বাট এইটা দেখবে না যে ক্লাস শেষে ঘুমাই গেছে, এমন কখনো হয় না আসলে। সো যেটা দরকার সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা, কারণ তোমার যখন ঘুম ভালোভাবে হবে তখন তোমার মস্তিষ্কে রক্ত চলাচল একদম সঠিকভাবে হবে, এবং যখন রক্ত ব্রেইনে যাবে তখন তুমি কি একদম ব্রেইনটা ভালোভাবে কাজ করবে, এই জিনিসটা তুমি নিশ্চিত করবা। আর হচ্ছে যেটা বলছিলাম যে ডিপ্রেশনে পড়া যাবে না, ডিপ্রেশন থেকে দূরে থাকতে হবে। আর তুমি সবসময় নিজেকে স্মরণ করাবা যে তুমিও পারবা, তুমি প্রস্তুত। এই যে ফারিয়া আপু চলে আসছে। এবং লাস্ট তোর চোখগুলো একটু বড় কর, আসলে তোর ঘুম ঘুম লাগে। সেটা হচ্ছে তোমার ছোট ছোট প্রার্থনা করা, মেডিটেশন করা, দোয়া করা যে তুমি আসলে পারবা সব কিছু। ওকে, এই হচ্ছে কথা। সো একজন বলছে, কি বলছে যে আমার কনফিডেন্স খুবই কম, কেন জানি কনফিডেন্স বাড়াবো কিভাবে। এটা তোমার নিজের উপর। কেন নেগেটিভ চিন্তা আসতেছে, কি কারণে, যে তোমার পড়াশোনার ঘাটতি থাকে, সেই ঘাটতি থেকে নেগেটিভ চিন্তা আসতেছে, নাকি তোমার প্রিপারেশন স্ট্রং, কেউ তোমাকে পাশ থেকে বলছে যে তোমার দ্বারা হবে না, এমন কিছু। সো এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করে তোমাকে করতে হবে, এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে। একজন বলছে যে মাহিম ভাইয়ের হাতে দেখি নতুন আংটি, চান্স পাইলে মেয়ের অভাব হবে না, বুঝছো। আচ্ছা, নতুন আংটির কথাটা বলি, আমার হচ্ছে কিছুদিন আগে এঙ্গেজমেন্ট হয়েছে, সো এই জন্য আসলে নতুন আংটি, তাছাড়া আর কিছু না। সবাই ভাইকে কমেন্টে কংগ্রেচুলেশন জানাও। আচ্ছা, সো এই জন্যই নতুন ভাইয়ের আংটি। উইকেট পড়ে গেছে। আর এই ঘড়িটা আমার আগেরই ঘড়ি, বাট ঘড়িটা হচ্ছে ফর্মাল কয়েকদিন ধরে পড়েছিলাম, আর আজকে আমি বাসা থেকে আসলাম, তো সো আমার ওই ঘড়ি নিয়ে যায় নাই, এই জন্য এই ঘড়িটা আছে, এইটাই। আপু 90টা মেয়ের মধ্যে 10টা ছেলে একটা করে খুশি দিলে শেষ, টাটা বাই বাই হয়ে যাবে। মানে আপু আপনাদের নার্সিংয়ে 90টা মেয়ে থাকে না? হ্যাঁ, 90টা মেয়ে থাকে। সো ওইটা বুঝতে পারতেছো, তখন আরও মানে মাথা পিছু 9 জন করে, সো তখন আরও তোমার চান্স বেড়ে যাবে। কাজেই এই মোটিভেশন নিয়ে হলেও তোমার ডিএনসিতে পড়তে হবে, কারণ যারা ছেলে আছে তাদের জন্য, কারণ একটা ছেলের পিছনে কয়জন, মাথা পিছু 9 জন করে, অনেক। সো এই জিনিসগুলো মাথায় রাখবা। আর হচ্ছে রোজিনা রেখা বলছে সামনে মাহিম ভাইয়ের বিয়ে। আচ্ছা, ওকে। এবার নূর ভাইয়ার পক্ষ থেকে একটা গুড নিউজ শুনতে চাই এরকম। আচ্ছা, এখন আমরা হচ্ছে নূর ভাইয়ের কাছে চলে যেতে চাই। আমার যেগুলো বলার ছিল আমি সেগুলো বলে দিছি। ওকে, দেখো, মোটামুটি আমি হচ্ছে মাহিম ভাইকে 3টা প্রশ্ন করেছিলাম এবং আখি আপুকে 3টা প্রশ্ন করেছিলাম। তারা খুবই সুন্দর করে আনসার দিয়েছে এবং কথাগুলো অবশ্যই সবাইকে সবসময় মাথায় রাখতে হবে। আর লাস্ট হচ্ছে আমি আর সামান্য কিছু কথা বলে আমি লাইভ সেশনটা শেষ করব, কারণ আমাদের অলরেডি এটা নিয়ে 3টা সেশন হয়েছে। তো এই 3টা সেশনে তোমাদের হচ্ছে
ভালো ভালো ভাইয়া আপুরা তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর গাইডলাইন দিয়েছে, আইডিয়া দিয়েছে, যেগুলো আসলে তুমি যদি বাস্তবায়ন করতে পারো ইনশাল্লাহ তোমার পরীক্ষাটা অনেক ভালো হবে। এখন লাস্ট মুহূর্তে আমি যেগুলো বলবো যে তুমি এই পরীক্ষার আগের দিনগুলোতে এগুলো করতে পারো, যেমন হচ্ছে স্টিকি নোট রাখতে পারো। ওই স্টিকি নোটে কিছু অবজেক্টিভ রেখে দিবা, যে হচ্ছে যে আমি আজকে এই চ্যাপ্টারগুলো রিভিশন দিব, তো একটা চ্যাপ্টারের রিভিশন শেষ হবে তুমি টিক দিবা। এটা হলে তোমার হচ্ছে অনেক মোটিভেশন বাড়বে। যখন তুমি স্টিকি নোটগুলা তোমার টেবিলের উপরে রাখবা, একটা শেষ হবে তুমি একটা টিক দিবা বা একটা খুলে নিবা। তো এই জিনিসটা আমার ক্ষেত্রে অনেক মোটিভেশন হিসেবে কাজ করতো। পাশাপাশি তোমার ধরো টেবিলের উপরে কিছু স্পেসিফিক কেমিক্যাল ফর্মুলা থাকে বা হচ্ছে রাসায়নিক সংকেত থাকে, এগুলো তুমি একটু লিখে রাখতে পারো। তারপর আবার বাংলার কিছু কঠিন জিনিস যেগুলো থাকে, বায়োলজির কিছু কঠিন জিনিস যেগুলো থাকে, চিত্র থাকে, এগুলো হচ্ছে তোমার টেবিলের সামনে যদি ঝুলায় রাখো তাহলে মাঝে মধ্যে ওইটার দিকে চোখ যাবে। ফলে এই যে আমরা যখন ভিজুয়ালাইজেশনটা দেখবো তখন আমাদের মাথার মধ্যে এটা গেঁথে যায় এবং ওইটা মনে পড়ে। তো এই জিনিসটা তোমার রাখা উচিত। আর শেষ মুহূর্তে হচ্ছে মাহিম ভাই যেটা বললো ওইটার সাথে আমি একমত, যে তোমার ক্লোজ যারা রয়েছে তাদের সাথে একটু এখন সময় কাটানো এবং সব সময় হচ্ছে তাদের সাথে কথা বলা, মানে নিজেকে ভালো রাখা, নিজেকে হ্যাপি রাখা। নিজেকে যদি তুমি ডিপ্রেশনে রাখো তাহলে আলটিমেটলি তোমার পরীক্ষাটা খারাপ হবে। আর আরেকটা জিনিস যেটা আখি আপু বললো, যে এটার সাথেও আমি একমত, যে যখন তুমি পরীক্ষার হলে যাবা তখন দেখবা যে আশেপাশে অনেকে থাকবে, এখানে এই গল্প করতেছে, আরেক জায়গায় দেখবা এই নিয়ে 15টা বই নিয়ে আসছে রিভিশন দেওয়ার জন্য। এগুলো দেখে হতাশ হওয়ার দরকার নাই। তোমার পরীক্ষার আগে বই টই নেওয়ার দরকার নাই আমার মতে, কারণ হচ্ছে তুমি অলরেডি তোমার প্রিপারেশনটা বাসা থেকে অলরেডি করে তারপরে তুমি বের হইছো। তাই এখন যদি ওইগুলো দেখতে যাও তাহলে তোমার আরও হ্যাঁ এটা দেখা বাকি, ওইটা দেখা বাকি। তো এই তাড়াহুড়াতে তুমি আরও বেশি নার্ভাসনেস তোমার মধ্যে ক্রিয়েট হবে, আলটিমেটলি তুমি পরীক্ষার হলে যে হবে। তো আমি যেটা বলবো যে তুমি যেহেতু আগে যাচ্ছ, হলে ঢোকার আগে তুমি পানি খাবা, একটু হচ্ছে যে নিজেকে রিফ্রেশ রাখবা, একটু হাঁটাহাঁটি করবা, কথা বলবা, মানে টাইমটা যাতে পাস হয়। তুমি যাতে পড়াশোনা ওই টাইমে যাতে তোমার মাথায় না থাকে, তাহলে এটা আমার হইতো। যেমন ধরো আমি কোনো এক আমি নর্মালি বলি, আমি যখন আমাদের ভার্সিটিতে পরীক্ষা হয় তখন এই জিনিসটা আমি ফেস করি। ধরো আমার পরীক্ষার আরও 1 ঘন্টা বাকি, এখন আমি আগে যে দেখতেছি যে রিভিশন দেওয়ার জন্য, আমার রিভিশন দেওয়া উচিত আরও আগে, বাসা থেকে রিভিশন দিয়ে তারপর আমার এক্সাম হলে ঢোকার কথা, কিন্তু আমি ওইখানে যেয়ে বইটা নিয়ে রিভিশন দিচ্ছি। এখন দেখতে পাচ্ছি যে এতটুকু চ্যাপ্টার হয়েছে, হ্যাঁ পরীক্ষার তো আর আছে 5 মিনিট, এখন আমি হচ্ছে এতগুলো বাকি, এই টেনশনে কি হইতো আমি যেগুলো পারতাম ওগুলো পরীক্ষার হলে ভুলে যেতাম। তো এই জিনিসপাতিগুলো একটু খেয়াল রেখো, যে পরীক্ষার হলে ঢোকার আগে তোমার বই খাতার দরকার নেই, বাসা থেকে প্রিপেয়ারলি তুমি হচ্ছে প্রিপারেশন নিয়ে চলে যাবা। অন্য কে কি করতেছে, 15টা বই আনছে না 10টা বই আনছে দেখার দরকার নেই, ডাজেন্ট ইভেন ম্যাটার, এটা কোনো ম্যাটারই করবে না, ঠিক আছে? এইটা জাস্ট রাখো। আর হচ্ছে যেটা আপু বললো যে পরীক্ষার আগের রাতে একটু পর্যাপ্ত ঘুমের দরকার, এটা অবশ্যই ন্যাচারালি, এটা কৃত্রিমভাবে না, মানে হচ্ছে ওষুধ টষুধ খাওয়া দরকার নাই। হ্যাঁ নিজেরাই ঘুম চলে আসবে, যদিও ঘুম আসে না ইউজুয়ালি, এটা টু বি অনেস্ট আমি বলি, কারণ অনেক টেনশন কাজ করে, কারণ এত বড় একটা পরীক্ষা, সারা জায়গা থেকে স্টুডেন্ট পরীক্ষা দিবে, এটা স্বাভাবিক, এটা আসলে পুরাটাই ন্যাচারাল। তো তুমি ট্রাই করবে আর কি ঘুমানো, ঠিক আছে? যখন তুমি ঘুমাতে যাবা তখন জাস্ট ঠান্ডা মাথায় তুমি হচ্ছে ঘুমাতে যাবা, দ্যাটস ইট। আর আরেকটা তো তোমার হচ্ছে তোমার জন্য এতদিন না পরে 9 দিন পরে চান্স পাওয়া সম্ভব। আচ্ছা এটা তো অলরেডি মাহিম ভাই বলে দিছে যে 9 দিন 8 দিন 7 দিন এইভাবে পরে চান্স পাওয়া পসিবল না। আর তুমি ডেফিনেটলি ও 9 দিন এটা মজা করে লিখছে, কারণ ও ডেফিনেটলি পড়ছে, রাইট? এখানে যারা আছে ম্যাক্সিমামই হচ্ছে পড়াশোনা করছো, তো পড়াশোনা যাই করছো ওইগুলোই তুমি পড়তে থাকো, আবার নতুন কিছু পড়ার তো দরকারই নেই। তো তুমি যা পড়ছো ওইগুলোই রিভিশন দাও, একটা স্ট্র্যাটেজি প্ল্যান বের করো, একটা রুটিন তৈরি করো, ওইভাবেই পড়তে থাকো, তুমি ইনশাল্লাহ চান্স পাবা। নিজের প্রতি মাহিম ভাই যেটা বললো কনফিডেন্সটা রাখাটা খুব জরুরি, এটা যদি রাখতে পারো ইনশাল্লাহ তুমি অবশ্যই সাকসেসে পৌঁছাবা। আর অবশ্যই একটা জিনিস মাথায় রেখো, এটা হয়তো অনেকে বলে না, যে চান্স পাওয়াটাই কিন্তু একদম তোমার সাকসেস ব্যাপারটা এরকম না, ঠিক আছে? তো সবসময় নিজের একটা ব্যাকআপ প্ল্যান থাকা দরকার, যে আমি যদি এটাতে না হই পরবর্তীতে আমার কি হবে, ঠিক আছে? বাট সবসময় প্রায়োরিটি থাকতে হবে নাম্বার 1, যে আমি চান্স পেতেই হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে এটা আমি সবসময় বলবো। আর হচ্ছে তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আর আমরা সবাই 3জন মিলে একটা থামস আপ সাইন দিয়ে ওদেরকে বলি একটা স্ক্রিনশট নিতে, তারপর এটা গ্রুপে আপলোড করে দিবে, ঠিক আছে? যেহেতু এটা লাস্ট হ্যাঁ লাস্ট হচ্ছে গাইডলাইন সেশন, সো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে আই গেস হয়ে গেছে। তাহলে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। মাহিম ভাই এবং আখি আপু দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের গাইডলাইন সেশন থেকে আজকে যা যা শিখেছো সব নোট ডাউন করে নিও, বাস্তবায়িত করো, আর পরীক্ষায় পারবা ইনশাল্লাহ, তুমি অবশ্যই পারবা। আল্লাহ হাফেজ সবাইকে, তাহলে টাটা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। ওকে।